আচ্ছা, আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেকে সালাম জানিয়েছেন। পুনাম সুলতানা, রাজ রহমান, আচ্ছা, আনিকা উর্মি, আচ্ছা, মারিয়া হোসেন, জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? যদি শোনা যেয়ে থাকে একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আমাকে শোনা যাচ্ছে কিনা, যদি শোনা যেয়ে থাকে একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, তাহসিন সরকার লিখেছেন, সালাম জানিয়েছেন, জি ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, একটু জানাবেন যে ক্লিয়ার হয়েছেন কিনা আপনারা। আচ্ছা, রিফাত নওরি নীলা লিখেছেন যে আচ্ছা যে ক্লিয়ার। আচ্ছা, তাহসিন সরকার লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, তো গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম, আমাদের বিসিএস ইংরেজি সাহিত্যের ক্লাস হবে হচ্ছে সপ্তাহে 2 দিন, অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার আমাদের একদম ফিক্সড টাইম, অর্থাৎ রাত 10টা। এবং আপনাদের সাথে আমার বিসিএস যে শিডিউল, অর্থাৎ পূর্ণাঙ্গ ব্যাচের শিডিউল, সেটা সবসময় থাকবে হচ্ছে রাত 10টার সময় আমার ক্লাস। এবং রাত 6টা 45 মিনিটে হচ্ছে আমাদের যারা গেস্ট টিচার রয়েছেন এই কোর্স ওনারা ক্লাস নেবেন। তো আজকের ক্লাস হচ্ছে আমরা দ্য রেনেসা পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার। এবং রেনেসা পিরিয়ডের মধ্যে যে এলিজাবেথেন পিরিয়ড চলে আসে, সেখানে কিন্তু মূলত উইলিয়াম শেক্সপিয়ার চলে আসেন। তো গতকাল কিন্তু আমরা রেনেসা পিরিয়ডে সম্পর্কে আসলে কিছুটা আলোচনা করেছিলাম। তো আমরা গত দিন দেখিয়েছিলাম যে কয়েকজন কবি সাহিত্যিক যারা মূলত রেনেসা পিরিয়ড, অর্থাৎ রেনেসা পিরিয়ড সূচনা হবে হবে ভাব এই সময় আসলে তারা মূল যে সূচনাটা, সাপোজ আপনি কোন একটা জায়গায় যাবেন, সাপোজ আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন, তো সাপোজ মনে করেন যে আমি হচ্ছে শ্যামলী পরিবহনের ড্রাইভার, আমি আপনাকে কক্সবাজারের গন্তব্যে নিয়ে যাব। তো পথটা কিন্তু আমি দেখিয়ে নিব, আপনি কিন্তু কক্সবাজার পথ চিনবেন না, কারণ আপনি হচ্ছে যাত্রী। তো আমাদের রেনেসা পিরিয়ডে যারা আসলে মূলত মেন রাইটার ছিলেন, মানে যাদেরকে কেন্দ্র করে মূলত রেনেসা পিরিয়ডের নামকরণ করা হয়েছিল, সবচেয়ে বেশি যশ খ্যাতি ছিল, যেমন উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো বা ইউনিভার্সিটি উডসের কবি যাদের আমরা সামনে পাবো, ওই পথটাই কিন্তু দেখিয়েছিলেন। আমরা গতদিন যে আলোচনা করেছিলাম, অর্থাৎ দ্য প্রিপারেশন ফর রেনেসা পিরিয়ডে যারা কবি ছিলেন, তারাই কিন্তু আজকের এই ইংরেজি সাহিত্যের যে মূল পৃষ্ঠপোষক যারা রয়েছেন উইলিয়াম শেক্সপিয়ার, তাদের পথটা কিন্তু তারাই দেখিয়ে দিয়েছিলেন। তো রেনেসা পিরিয়ডের আমরা কিছু বৈশিষ্ট্যের দিকে আজকে যাব। তো রেনেসা পিরিয়ডের সূচনা হয়েছিল গতকাল বলেছিলাম, সূচনা হচ্ছে 1500 সালে এবং শেষ হয় হচ্ছে 1660 সালে। আচ্ছা, তো রেনেসাঁ পিরিয়ডের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে প্রথমটা, অর্থাৎ সায়েন্টিফিক আইডিওলজি। আজকে আমরা যে বিজ্ঞানের যুগে বসবাস করছি, কিংবা বিজ্ঞানের মাধ্যমে আমাদের জীবন শুধুমাত্র পরিবর্তন হয়নি, এই পরিবর্তনের ছোঁয়া কিন্তু আপনি পৃথিবীর সকল সেক্টরে কিন্তু লেগেছে। এবং সেখান থেকে কিন্তু সাহিত্য বা লেখালেখির জগৎটা কিন্তু বাদ যায়নি। অর্থাৎ এবং আপনারা বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এবং যদি জ্ঞানের বিকাশ সাধন করতে হয়, জ্ঞানের বিকাশ সাধন করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এই শিল্প সাহিত্যের উন্নতি। যে দেশ শিল্প সাহিত্য বা লেখাপড়া বা নলেজ অর্জনে যত বেশি অগ্রগতি বা যত বেশি সামনে এগোবে, ডেভেলপ করবে, সেই দেশের অর্থনীতি বলেন, সেই দেশের মানুষের সামগ্রিক অবস্থা বলেন, সবকিছু কিন্তু তত কিন্তু আসলে প্রোগ্রেসের দিকে যাবে। তো সায়েন্টিফিক আইডিওলজি দ্য রেনেসা পিরিয়ডের আমরা যে বর্তমানে সায়েন্টিফিক বিষয়গুলো ব্যবহার করছি, সেই মেন যে আসলে উদ্যোক্তা, অর্থাৎ রেনেসা পিরিয়ডের মূল কথাই ছিল হচ্ছে নবজাগরণ। এবং নবজাগরণ করতে গেলে আপনার কি লাগবে? আপনার হচ্ছে নিত্য নতুন জ্ঞান লাগবে। এবং সেই নিত্য নতুন জ্ঞানের মধ্য দিয়ে সেই জ্ঞানটাকে আসলে বৈজ্ঞানিক যে বিভিন্ন ধরনের পরিবর্তন, বৈজ্ঞানিক যে বিপ্লবিক পরিবর্তন, সেই বৈজ্ঞানিক আইডিওলজি বা সায়েন্টিফিক আইডিওলজিতে সে নতুন নতুন জ্ঞান অর্জন, নতুন নতুন জ্ঞান কাজে লাগানো কিন্তু ছিল দ্য রেনেসাঁ পিরিয়ডের মূল বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা যদি যাই নিউ এক্সপ্লোরেশন, মানে হচ্ছে নিত্য নতুন কিছু আসলে অনুসন্ধান করা। এবং নিত্য নতুন কিছু আপনি যখন অনুসন্ধান করতে যাবেন, তখনও কিন্তু আপনাকে নিত্য নতুন জ্ঞান আনতে হবে। এবং এই রেনেসাঁ পিরিয়ড যে সময়টা থাকে, অর্থাৎ 1500 থেকে 1660 সাল, এর মধ্যে কিন্তু ইংল্যান্ডের জনসাধারণ, অর্থাৎ সাধারণ মানুষের জীবনে
অনেক ধরনের সুপারস্টিশন, অনেক ধরনের আসলে কুসংস্কার বিদ্যমান ছিল, এবং সে কুসংস্কার থেকে যদি জাতিকে আলোর পথে দেখাতে হয় তাহলে কিন্তু অবশ্যই সেখানে আসলে নিত্য নতুন জ্ঞানটা আনতে হবে, এবং সেই নিত্য নতুন জ্ঞান নিয়ে এসে মানুষের দৈনন্দিন জীবন বা ডেইলি লাইফ পরিবর্তন করাই কিন্তু ছিল এই নিউ এক্সপ্লোরেশন কিংবা নিত্য নতুন যে বিষয়গুলো অনুসন্ধান, তার আসলে মূল উদ্দেশ্য কিন্তু ছিল মানুষের জীবন পরিবর্তন করা। আচ্ছা, 3 নাম্বার যদি আসি, অ্যাট্রাকশন ফর নিউ নলেজ। এবং রেনেসাঁ পিরিয়ড যারা কবি সাহিত্যিক ছিলেন তাদের মেইন কাজই কিন্তু ছিল, মানে মেইন উদ্দেশ্য ছিল যে মানুষে তাদের শিল্প, তাদের সাহিত্যকর্ম রচনা করে মানুষকে, মানুষের ব্রেনকে কাজে লাগানো, অর্থাৎ মানুষকে যে জ্ঞানের দিকে ধাবিত করা। এখন দেখবেন যে অনেক ধরনের স্লোগান বর্তমান বিশ্বে, মানে 21 শতকে পরিচালিত হয়। যেমন পরিবেশ নিয়ে অনেক কিছু রয়েছে, জলবায়ু নিয়ে অনেক কিছু রয়েছে, বিশ্বে কিন্তু অনেক কিছু এই সম্বন্ধে রয়েছে। তো সেখানকার মূল কাজই কিন্তু মানুষকে ওই জলবায়ু সেক্টর নিয়ে কাজ করা কিংবা পরিবেশ নিয়ে কাজ করা। অর্থাৎ সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল আসলে পার্থক্য বা ইন্ডিভিজুয়াল সেক্টর আছে যেখানে আপনাকে আসলে কাজ করতে হয়। তেমনই ভাবে কিন্তু এই রেনেসাঁ পিরিয়ডে যারা কবি সাহিত্যিক ছিলেন তাদের কাজই কিন্তু ছিল তাদের সাহিত্যকর্ম রচনার মধ্য দিয়ে মানুষকে আসলে নিত্য নতুন জ্ঞানের দিকে আকর্ষণ করা, যাতে করে মানুষ তাদের এই জ্ঞানের মধ্য দিয়ে মানুষের আসলে ভেতরকার উন্নতি। এবং যখন আপনি জ্ঞানের মাধ্যমে নিজে বিকশিত হচ্ছেন, আপনি শুধুমাত্র একা বিকশিত হচ্ছেন না, আপনার যে পরবর্তী নেক্সট জেনারেশন যারা আসবে তাদেরকে কিন্তু আপনি বিকশিত করার জন্য নিজেকে তৈরি করছেন। আপনার যে জ্ঞানটা, সেই জ্ঞানটা কিন্তু আপনি তাদের মাঝে ছড়িয়ে দিবেন, এবং সেটা কিন্তু উদ্দেশ্য ছিল আমাদের রেনেসাঁ পিরিয়ড। চলে গেল 3 নাম্বার। আচ্ছা, 4 নাম্বার আসি হচ্ছে আর্টিস্টিক ইনোভেশন। এই যে এত এত জ্ঞানের কথা বলছি, যে জ্ঞানগুলো কাজে লাগাতে বিভিন্ন সেক্টরে, তো এই জ্ঞানগুলো কাজে লাগাতে হলে কিন্তু আমার মধ্যে ইউনিকনেস আনতে হবে। আমি আপনাদের যেটা এখন পড়াচ্ছি বা আমি লেকচার দিচ্ছি, আমার লেকচারের মধ্যে যদি কোনো ধরনের মানে মানে একটু ইউনিক বৈশিষ্ট্য না থাকে, অর্থাৎ সাপোজ আপনি আমার ক্লাসেও এখন যেটা পাচ্ছেন, বাইরের অন্য আরেক শিক্ষকরা যদি আসলে সেম পড়াটা পেয়ে থাকেন, তাহলে আহ, আমার কাছে হয়তো বা পড়তে আপনি আগ্রহ হারাতে পারেন, কিংবা ওই শিক্ষক যদি কম টাকায় পড়ায় তাহলে আপনি তার কাছে পড়তে পারেন। তো আপনি সাপোজ এখানে কিছু ভিন্ন কিছু পাচ্ছেন বলে হয়তো বা এখানে ভর্তি হয়েছেন, আমি উদাহরণ দিলাম, বা অন্য কোনো শিক্ষকের কাছে যদি তার ভেতরে শিক্ষকের কোয়ালিটি থাকে যে সে কোয়ালিটিফুল টিচার এবং সে খুব ভালো মতো বোঝাতে পারে, আপনি কিন্তু তার কাছে যাবেন। এবং আর্টিস্টিক ইনোভেশনের ঠিক সেরকমই, অর্থাৎ একজন কবি সাহিত্যিক তিনি তার সাহিত্যকর্মে যত বেশি আসলে আর্ট ফুটে তুলতে পারবে, এবং আর্ট ফুটে তুলতে হলে কি হবে, সাপোজ আগেকার দিনে বাংলা যারা চলচ্চিত্রকার, যারা প্রযোজক ছিলেন, যেমন তারেক মাসুদের কথা বলি কিংবা আমি বিশেষ করে দেলোয়ার জাহান ঝন্টুর কথা বলি, ওনারা যদি বর্তমানে এখন সিনেমা রচনা করে, সেই সিনেমা কিন্তু পাবলিক খাবে না। না খাওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা, আমাদের যে যুগটা সেটা হচ্ছে জেনজি যুগ, এবং জেনজি যুগের মন মানসিকতা এবং আজকের থেকে 15 থেকে 20 বছর আগে যারা ছিলেন, যে জেনারেশন মানুষ ছিলেন, তাদের মন মানসিকতা কিন্তু একরকম না। জেনজি যুগের জেনজি যুগের মানুষরা যেটা চায় সেটা যদি আমাদের আহ, আমাদের কোনো বইয়ের রাইটার কিংবা কোনো সিনেমার পরিচালক যদি সেটা নিয়ে না আনতে পারেন, তাহলে কিন্তু জেনজি যুগের যে মানুষরা রয়েছেন তারা কিন্তু সেই জিনিসটা আসলে দেখবে না। তো আমাদের যারা ওই যুগের রেনেসাঁ পিরিয়ডে যারা কবি ছিলেন তাদের মধ্যেও কিন্তু এটা প্রবণতা দেখা যায়, যে আমি যে সাহিত্যকর্ম রচনা করব, সাহিত্যের মধ্যে অবশ্যই আমরা আর্টিস্টিক ইনোভেশন কিংবা আমার শিল্পের ছোঁয়ার মাধ্যমে একটা অনন্য অনন্যতা আসলে নিয়ে আসতে হবে, সেটা কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল। আচ্ছা, এবার যদি আমরা সবশেষ বৈশিষ্ট্যের দিকে আমরা চলে যাই, অর্থাৎ ইনফ্লুয়েন্স অফ গ্রিক অ্যান্ড রোমান সাইন। তো দেখেন, ইংল্যান্ডে যদি আপনি সাহিত্য পড়েন, এরা হচ্ছে ধার করা জাতি, মানে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, এবং এদের নীতি ছিল হচ্ছে জোরপূর্বক যে কোনো দেশে তাদের বুদ্ধির মাধ্যমে দখল করতে হবে, সেখানে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করতে হবে, এবং সেখান থেকে সম্পদ চুরি করে তাদের দেশে এনে সেগুলোকে বিকশিত করতে হবে। অর্থাৎ তাদের দেশকে মানে গড়ে তুলতে হলে তারা কিন্তু সবচেয়ে বেশি যেটা খাটিয়েছিলেন সেটা তাদের হচ্ছে বুদ্ধি এবং মেধাটা খাটিয়েছিল, এবং সেই মেধার মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন দেশে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন, এবং ইতিহাস কিন্তু আমাদের সে কথাই বলে। এবং ইংরেজি সাহিত্যে রেনেসাঁ পিরিয়ডে যে সমস্ত মূল বিষয়গুলো এসেছিল, মেইন থিম ছিল। এবং এই রেনেসাঁ পিরিয়ডের আচ্ছা, আর একটা বিষয়ের দিকে আমি একটু পরে বলবো। এবং যারা আসলে গ্রিক এবং রোমান সাহিত্যের যারা ছিলেন, মানে ব্রিটিশরা কিন্তু, ব্রিটিশ রাইটার তাদের কিন্তু আসলে ফলো করেছিলেন। তো যেমন হচ্ছে অ্যারিস্টটল, প্লেটো, এই টাইপের দার্শনিকদের যে বিভিন্ন ধরনের দার্শনিক কথাবার্তা কিংবা দার্শনিক যে ছোঁয়া,
এবং মূল থিমটা এক কথা হচ্ছে মূল থিমটা কিন্তু তারা মূলত ধার করেছিল এই গ্রিক অ্যান্ড রোমান সাইন থেকে। সেগুলোকে তারা একটু মানে একটু বিকশিত করে একটু অন্যভাবে সাজিয়ে তাদের নিজের মতো করে সেগুলো কিন্তু তাদের এই রেনেসাঁ পিরিয়ডের সাহিত্যকর্মে নিয়ে এসেছিলেন। তো আমরা এই পাঁচটা হচ্ছে আমাদের এই রেনেসাঁ পিরিয়ডের মানে আমি যদি একদম পুরো সামারি করি যে রেনেসাঁ পিরিয়ড আসলে কি কি আছে, আপনি প্রত্যেকটা সাহিত্যিকের সাহিত্যকর্মে এই পাঁচটা বৈশিষ্ট্যর যে কোনো একটা বা দুইটা বা তিনটা কিন্তু আপনি খুঁজে পাবেন। আমরা যদি হোল সামারি করি সেই সামারি কিন্তু চলে আসে রেনেসাঁ পিরিয়ডের এই পাঁচটা বৈশিষ্ট্য। তারপরে জানলাম প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সায়েন্টিফিক আইডিওলজি অর্থাৎ বৈজ্ঞানিক যে পরিকল্পনা কিংবা বৈজ্ঞানিক যে থিওরি। 2 নম্বর হচ্ছে নিউ এক্সপ্লোরেশন, মানে নিত্য নতুন কিছু আবিষ্কার করতে হবে। 3 নম্বর হচ্ছে অ্যাট্রাকশন ফর নিউ নলেজ, মানুষকে নিত্য নতুন জ্ঞানের দিকে আকর্ষণ করতে হবে। 4 নম্বর হচ্ছে আর্টিস্টিক ইনোভেশন, এবং এই নিত্য নতুন যে জ্ঞানের দিকে মানুষকে আকর্ষণ করবেন সেখানে অবশ্যই শিল্প বা নতুনত্ব থাকতে হবে। আচ্ছা, ইনফ্লুয়েন্স অফ গ্রিক অ্যান্ড রোমান সাইন, এবং রোমান এবং গ্রিকদের যেই বিষয়গুলো সেগুলো অনুকরণ করে কিন্তু ইংরেজি সাহিত্যিকরা, এই যুগের ইংরেজি সাহিত্যিকরা কিন্তু এগিয়েছিলেন। আচ্ছা, তো আমাদের রেনেসাঁ পিরিয়ডের মেইন থিমটা যদি ক্লিয়ার কিনা, ক্লিয়ার যদি হয়ে থাকে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, গাজী জুবার আলম লিখেছেন প্যাশন ফর আনলিমিটেড পাওয়ার আছে স্যার। হ্যাঁ, এটা অনেক বইতে আছে, এবং প্যাশন ফর আনলিমিটেড পাওয়ার যে বিষয়টা আছে ওটাও এখানের সাথে মানে ভিতরে চলে আসে। আমি যে কথাগুলো বললাম না যে ওই ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল, ওগুলোর ভিতরে কিন্তু তাদের ওই সে প্যাশন ফর মানে পাওয়ারের সাথে নলেজের সাথে পাওয়ারের যে বিষয়টা সেখানে কিন্তু ঔপনিবেশিক শাসনের কথাবার্তার মধ্যে সেগুলো চলে আসে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টস করে জানাবেন। তো আমি যদি একদম সরাসরি একদম রেনেসাঁ পিরিয়ডের মূলে প্রবেশ করতাম তাহলে কিন্তু একদম বেসিক যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনারা জানতেন না, এবং বেসিক বিষয় না জানার ফলে দেখা গেল যে আমি উইলিয়াম শেক্সপিয়ারের কোনো একটা বিষয় পড়াচ্ছি, আপনি সেটা কিন্তু ভালোভাবে অনুধাবন উপলব্ধি করতে পারছেন। এবং লেখাপড়া যদি আপনার মজা না থাকে, আপনি বিসিএস এর একটা পড়া পড়ছেন, সেই পড়ার মধ্যে যদি আপনি আনন্দ খুঁজে না পান, আপনি কিন্তু 2 দিন 3 দিন 5 দিন পড়ার পরে কিন্তু আপনার সেই পড়াটার প্রতি একটা মানে বোরনেস কাজ করবে, মানে আপনি হচ্ছে বোরিং হয়ে যাবেন। তো আমি যদি সেই জায়গা থেকে বলি লেখাপড়া করতে হচ্ছে আনন্দের সহিত, এখানে আপনাকে এনজয় করতে হবে প্রতিটা বিষয়, এবং এনজয় করার জন্য কিন্তু যেই টপিকই পড়েন না কেন সেটা আপনার হৃদয়ে উপলব্ধি করতে হবে, যে আপনি সেখান থেকে একটা ফ্লেভার খুঁজে পাবেন, এবং সেই ফ্লেভারটা আপনি যত বেশি আনতে পারেন লেখাপড়ায়, তত কিন্তু আপনি লেখাপড়ায় মনোযোগ আপনার তত কিন্তু বাড়বে, মনোযোগটা কিন্তু আপনি হারাবেন না। আচ্ছা, দেখতে পাচ্ছি ফেরদৌসী তালুকদার, রং তুলি, শারমিন নূর সবাই লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমাদের মেইন যে টপিক সেখানে চলে যাব। আচ্ছা, এই রেনেসাঁ পিরিয়ডকে আবার চারটা ভাগে, রেনেসাঁ পিরিয়ডকে চারটা ভাগে ভাগ করা যায়। তো গতদিন কিন্তু আমরা সূত্রের মাধ্যমে বা বিসিএস ইংরেজি সাহিত্যের যে সহজ সূত্র অর্থাৎ আরটিভি এনআরভি ব্যাংকের মডার্ন জালিয়াতির পোস্ট মর্টেম ফাঁস একটা সূত্রের মাধ্যমে টোটাল আমরা ইংরেজি সাহিত্যের পিরিয়ড গুলোকে বের করেছিলাম। তো আজকে আমরা রেনেসাঁ পিরিয়ডকে যে চারটা ভাগে ভাগ করা হয় সেই চারটা ভাগ কিভাবে মনে রাখা যায় আমরা সেখানে প্রথম সূত্রে আমরা দেখবো। আচ্ছা, এই সূত্রটা হচ্ছে এলিজা গেল এলিজা এলিজা গেল এলিজা গেল এলিজা গেল কাশবনের কর্নারে, এলিজা গেল কাশবনের কাশবনের কর্নারে কাশবনের কর্নারে কর্নারে আমি একটু বাংলা ইংরেজি মিক্স করে লিখলাম যাতে করে আপনারা বিষয়গুলো ধরতে পারেন। তো সাপোজ মনে করেন এলিজা নামে কোনো একটা মেয়ে আছে, সে এলিজা মেয়েটা চলে গেল কাশবনের কর্নারে, সে ছবি তোলার জন্য ওখানে চলে গেল কাশবনের কর্নারে। আচ্ছা, দেখেন আমরা এই সূত্রের মাধ্যমে অর্থাৎ রেনেসাঁ পিরিয়ডকে যে চারটা ভাগে ভাগ করা যায় সে চারটা ভাগ কিন্তু আমরা একটা সূত্রের মাধ্যমে বের করবো। দেখেন আমরা যদি এখানে যদি দেখি মানে এলিতে হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড। আচ্ছা, দেখেন জাতে যদি আসি, জাতে হচ্ছে জ্যাকোবিন পিরিয়ড, জাতে জ্যাকোবিন পিরিয়ড। আচ্ছা, আমরা যদি কাতে আসি, কাতে হচ্ছে ক্যারোলিন পিরিয়ড, কাতে হচ্ছে
ক্যারোলিন পিরিয়ড, এবং কোতে হচ্ছে কমনওয়েলথ, কোতে হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ড। তো এই হচ্ছে আমাদের, অর্থাৎ রেনেসাঁ পিরিয়ডকে 4টা ভাগে ভাগ করা যায়, আমরা সূত্রের মাধ্যমে জানলাম। এলিতে হচ্ছে এলিজাবেথের পিরিয়ড, যাতে জ্যাকোবিন পিরিয়ড, কাতে হচ্ছে ক্যারোলিন পিরিয়ড, এবং কোতে হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। এই 4টার ভেতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, কারণ এখানে কিন্তু আমরা মূল, অর্থাৎ আমরা কিন্তু এই রেনেসাঁ পিরিয়ডকে যে 4টা ভাগে ভাগ করা হয়, এবং টোটাল রেনেসাঁ পিরিয়ডের আসলে 80%, যেখানে বিসিএস থেকে প্রশ্ন আসবে, সেই 80% কিন্তু আমরা রেনেসাঁ পিরিয়ডে খুঁজে পাবো। তো এখনই আমরা চলে যাবো হচ্ছে আমাদের এলিজাবেথান পিরিয়ড। আমরা সেখানে দেখবো যে উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা পাবো। আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ার ইনশাল্লাহ শেষ করবো। আর আপনারা সবাই, আমি যা যা পড়াচ্ছি এই বিষয়গুলো আপনারা সবাই একটু নোট করবেন। নোট করে পড়লে কি হবে যে আপনাদের এই বিষয়গুলো কিন্তু মনে থাকবে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম, আবার বলছি, যে নোট করার উপরে কিছু না, যত বেশি নোট করবেন তত কিন্তু আপনি। আচ্ছা, আরেকজন লিখেছেন যে তাহসিন সরকার এলিজার কাকু, এটা তো মিরাকল বই থেকে চলে আসে, এলিজার কাকু। তো আমারটা হচ্ছে এলিজা গেল কাশবনের কর্নারে। আপনি যেভাবে খুশি মনে রাখতে পারেন। সাপোজ এখন আমি তো ওখান থেকে নিতে পারি না, আমার কিছু সূত্র আছে, থিওরি আছে, আমার যদি ভবিষ্যতে বই প্রকাশ হয়, আমার সেই ইউনিক থিওরি গুলো থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এবার চলে যাচ্ছি আমরা যেখানে, অর্থাৎ আমরা এলিজাবেথান পিরিয়ডে প্রবেশ করবো এবার। আচ্ছা, এবার চলে যাচ্ছি এলিজাবেথান এইজে, দা এলিজাবেথান এজ, এলিজাবেথান এজ। আচ্ছা, দ্য এলিজাবেথান এজ, এটা কিন্তু শুরু হয়েছিল 1558 সাল থেকে। 1558 সালে যার সূচনা ঘটে, এবং 1603 সালে তার হচ্ছে সমাপ্তি ঘটে। এবং দ্য এলিজাবেথ এজটা, অর্থাৎ আমাদের ব্রিটিশ যে রানী তিনি কিন্তু 1858 সালে কিন্তু, অর্থাৎ রানী এলিজাবেথ, তিনি 1858 সালে এই তৎকালীন আসলে ইংরেজ যেই আসলে সাম্রাজ্য আছে, সাম্রাজ্যে তিনি কিন্তু আরোহণ করেন 1558 সালে, এবং তার কিন্তু আসলে পতন হয়ে যায়, অর্থাৎ 1603 সালে কিন্তু তার মূলত আসলে পতন হয়ে যায়। এবং সেটাই, অর্থাৎ তার কিন্তু মৃত্যু হয় 1603 সালে, অর্থাৎ রানী এলিজাবেথ 1558 সালে, যেই সালে তিনি ক্ষমতা আরোহণ করেন, ঠিক সেই সাল থেকে কিন্তু এলিজাবেথান এজটা গণনাকাল শুরু হয়। আচ্ছা, এখানকার যদি আমি একটু মেন বৈশিষ্ট্যের কথা বলি, একে কিন্তু দ্য গোল্ডেন এজ অব ইংলিশ লিটারেচার বলা। গত লাস্ট 46তম বিসিএস এ কিন্তু এই প্রশ্নটা এসেছিল, অর্থাৎ দ্য গোল্ডেন এজ, অর্থাৎ এলিজাবেথান এজে কিন্তু দ্য গোল্ডেন এজ বা সোনালী যুগ বলে অভিহিত করা হয়। এর কারণটা কিন্তু হচ্ছে আমাদের এই এলিজাবেথান পিরিয়ডে আসলে ড্রামা বা নাটকগুলো কিন্তু আসলে স্টেজ করা হতো একদম ঠিক রানী এলিজাবেথের সামনে। তো ওনার সাম্রাজ্যের ভেতর আলাদা একটা জায়গা ছিল, কক্ষ ছিল, সেখানে কাজই হচ্ছে, অর্থাৎ এই যুগের কিন্তু বেশিরভাগ যারা ছিলেন কবি সাহিত্যিক, তারা কিন্তু ছিলেন ড্রামাটিস্ট বা নাট্যকার ছিলেন। এবং এলিজাবেথান এজে যেহেতু রেনেসার যে মূল ধারা, অর্থাৎ নতুন যে নবজাগরণ করতে হবে, সেটা কিন্তু সমগ্র ইংল্যান্ডে ছড়িয়ে গিয়েছিল এই তত্ত্ব, এবং সেই তত্ত্ব থেকে তৎকালীন যুগে কিন্তু এই ড্রামা স্টেজ করা, যেটাকে আমরা আসলে মঞ্চ নাটক বলতে পারি বাংলা ভাষায়। আগেকার দিনে যে যাত্রাপালা হতো বিভিন্ন গ্রামে গঞ্জে, এখন অনেক জায়গায় হয়ে থাকে, সেই যাত্রাপালার যে থিম গুলো, সেগুলো কিন্তু এই ড্রামাটিস্টদের সেই ড্রামা স্টেজ করা থেকে এসেছে। তো আপনি যদি আরো বেশি জানতে চান, আপনি কিন্তু খুব সহজে ইউটিউব করলে এই বিষয়গুলো কিন্তু আরো সুন্দরভাবে জানতে পারবেন, সেখানে কিভাবে আসলে ড্রামা স্টেজ করা। আপনি জাস্ট যদি আগ্রহ থেকে থাকে, তাহলে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন। আচ্ছা, তো এই যুগে যেহেতু ড্রামাটিস্ট ছিলেন, এবং এত ড্রামাটিস্ট এই যুগে এসেছিলেন, উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো এর মতো, এবং আরো কিছু তরুণ তরুণ আসলে ড্রামাটিস্ট এই যুগে এসেছিলেন, এবং এত ড্রামাটিস্ট কিন্তু অন্য যুগে দেখা যায় নাই। এবং এই যুগে যে সমস্ত সাহিত্য রচনা হয়েছে, সেগুলো কিন্তু অন্যান্য যে যুগ রয়েছে বিশেষ ইংরেজি সাহিত্যের, যেমন রোমান্টিক আছে, ভিক্টোরিয়ান আছে, নিও ক্লাসিক্যাল আছে, ওই যুগের কবি সাহিত্য কিন্তু কোনোভাবেই এই এলিজাবেথান এজের কবি সাহিত্যের সাথে তাদের রচনার সাথে কিন্তু কোনোভাবেই স্ট্যান্ডার্ডের সাথে পারে নাই। তো সব মিলিয়ে এই যুগকে দ্য গোল্ডেন এজ, অর্থাৎ আমাদের পুরো সকল যুগের মধ্যে এই যুগকে সোনালী যুগ বা গোল্ডেন এজ বলে অভিহিত করা হয়। এবং এই যুগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রেভেন্স বা প্রতিশোধ, অর্থাৎ
এই যুগের কবি সাহিত্যিকদের যে মেইন থিম সেটা ছিল হচ্ছে রেভেন্স প্রতিশোধ নিয়ে কেন্দ্র করে। সাপোজ একজনকে হত্যা করলে হত্যার বদলে হত্যা করতে হবে, কেউ একটা সাম্রাজ্য আক্রমণ করলে আমার তাকেও পাল্টা আক্রমণ করতে হবে, এবং এই বিষয়গুলো অর্থাৎ রেভেন্স মানে যে আমাকে যে কোনো প্রতিশোধ নিতে হবে, সেটা কিন্তু চলে আসে আমাদের এলিজাবেথান এজের মেইন থিম হিসেবে। তো আমরা এখন প্রবেশ করে বলছে উইলিয়াম শেক্সপিয়ারে। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারে। উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, তো উইলিয়াম শেক্সপিয়ারের কিন্তু জন্ম আর মৃত্যু সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বিসিএস দিয়ে দেয়। তার জন্মসাল ছিল হচ্ছে 1564 এবং তিনি হচ্ছে 1616 সালে মৃত্যুবরণ করেন। এবং এবং তিনি কিন্তু ছিলেন মূলত একজন ড্রামাটিস্ট। তিনি ছিলেন একজন ড্রামাটিস্ট, ড্রামাটিস্ট বা নাট্যকার যাকে বলতে পারেন। তিনি ছিল একজন ড্রামাটিস্ট অথবা তিনি ছিলেন হচ্ছে প্লে রাইট। প্লে রাইট মানে হচ্ছে কি? প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার, অর্থাৎ তার মেইন বৈশিষ্ট্য কিন্তু ছিল বিভিন্ন ধরনের নাটক রচনা করা। এবং তাকে কিন্তু বার্ড অফ অ্যাভন, তাকে বার্ড অফ অ্যাভন বলে অভিহিত করা হয়। বার্ড অফ অ্যাভন বলে অভিহিত করা হয়, অর্থাৎ ইংল্যান্ডের অ্যাভন নামে একটা শহর ছিল, সেই অ্যাভন শহরে মূলত তিনি জন্মগ্রহণ করেন উইলিয়াম শেক্সপিয়ার। এবং এজন্য কিন্তু তাকে আসলে অ্যাভন শহরের বার্ড, বার্ড মানে হচ্ছে কবি, তাই জন্য কিন্তু তাকে আসলে বার্ড অফ অ্যাভন কিংবা অ্যাভন শহরের কবি বলে অভিহিত করা হয়। এবং তার যে অধিকাংশ নাটকগুলো তিনি রচনা করেন, অর্থাৎ তার ম্যাক্সিমাম ড্রামা, তার ম্যাক্সিমাম তার যে ম্যাক্সিমাম ড্রামাগুলো তিনি রচনা করেন সেগুলো তিনি একটা ভার্সনে লিখেছিলেন। সেই ভার্সনটা হচ্ছে ইয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ সে একটা ইয়াম্বিক ইয়াম্বিক পেন্টামিটার ইয়াম্বিক পেন্টামিটার পেন্টামিটার। তো প্রত্যেকটা সাহিত্যিকের যে বিভিন্ন ধরনের ছন্দ রচনা করেন সেগুলো কিন্তু আসলে বিভিন্ন ধরনের বিষয়গুলো থাকে, মানে বিভিন্ন বিভিন্ন প্যাটার্নে তা লিখে থাকে। যেমন আপনারা বাংলায় পড়েছেন যে অন্ত মিলহীন ছন্দ, আবার অনেকগুলো আছে যে আপনি একটা চরণ থেকে আরেকটা চরণে যাবেন, প্রতিটা চরণের শেষে আপনি ছন্দ খুঁজে পাবেন। অর্থাৎ এক এক রাইটার এক এক রকম ধারাতে আসলে লিখতে পছন্দ করতেন। তেমনি ভাবে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার তিনি কিন্তু এই যে ইয়াম্বিক পেন্টামিটার, তিনি কিন্তু ইয়াম্বিক পেন্টামিটারে তার যে ব্ল্যাঙ্ক ভার্স গুলো, তার যে রচনাগুলো সেগুলো লিখতে তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তো এখানে কিন্তু বিসিএস এ প্রশ্ন দিয়ে দেয় যে উইলিয়াম শেক্সপিয়ার মূলত কোন ধারায় তার সাহিত্য রচনা করতেন। উত্তর হচ্ছে তিনি ইয়াম্বিক পেন্টামিটার, এই ছন্দে আসলে তিনি সাহিত্য রচনা করতেন। এবার চলে যাবো হচ্ছে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের প্রথম যে সাহিত্য সেখানে আমরা প্রবেশ করব। আচ্ছা, এবার চলে যাবো উইলিয়াম শেক্সপিয়ারের রচনাতে। আচ্ছা, প্রথম যে বিষয়টা হবে সেটা হচ্ছে হ্যামলেট, তার হ্যামলেট ট্রাজেডি। বিসিএস এ কিন্তু এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে হ্যামলেট ট্রাজেডি, তার একটা বিখ্যাত ট্রাজেডি। তো ট্রাজেডি কি গতদিন আলোচনা করেছিলাম। ট্রাজেডি মানে হচ্ছে বিয়োগাত্মক নাটক, যে নাটক দেখার ফলে আপনার মনের মধ্যে বেদনা সৃষ্টি হবে এবং সেই বেদনা থেকে আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে হবে এবং আপনি দুঃখ বেদনা বেদনা আপনার মনের মধ্যে আসবে। সেই বিষয়, সেই নাটকগুলোকে মূলত ট্রাজেডি বা বিয়োগাত্মক নাটক বলে অভিহিত করা হয়। তো আমরা এখানে যদি প্রোটাগনিস্ট ক্যারেক্টার দেখি, সেখানে আসলে ক্যারেক্টার হিসেবে আমরা পাবো কিং হ্যামলেট। কিং হ্যামলেট যিনি ছিলেন, কিং হ্যামলেট যিনি ছিলেন আসলে ডেনমার্কের, যিনি ছিলেন ডেনমার্কের রাজা, ডেনমার্কের রাজা কিং হ্যামলেট। এবং তার সাথে আরো যেগুলো দেখা যায়, অর্থাৎ প্রিন্স হ্যামলেট, অর্থাৎ এই কিং হ্যামলেটের ছেলে যার নাম ছিল প্রিন্স হ্যামলেট, তিনি কিন্তু আমাদের রাজার ছেলে, তিনি ছিলেন হচ্ছে আমাদের এই রাজার ছেলে, রাজার ছেলে, রাজার ছেলে। আচ্ছা, আরো দেখতে পাবো এখানে ছিল হচ্ছে ক্লডিয়াস, ক্লডিয়াস ক্লডিয়াস ছিলেন কিন্তু আমাদের এই প্রিন্স, আমাদের এই যে প্রিন্স হ্যামলেট অর্থাৎ প্রিন্সের চাচা, প্রিন্সের চাচা ছিলেন হচ্ছে ক্লডিয়াস, প্রিন্সের চাচা ছিলেন হচ্ছে ক্লডিয়াস। এবং প্রিন্সের যে মাতা, প্রিন্সের যে মার নাম ছিল হচ্ছে গার্ট্রুড, প্রিন্সের মার নাম ছিল হচ্ছে গার্ট্রুড, গার্ট্রুড ছিল হচ্ছে এই প্রিন্স হ্যামলেটের এই প্রিন্সের মা, প্রিন্সের মা। তো এই চারজন কেন্দ্র করে কিন্তু মূলত আসলে আরেকজন থাকে, তার নাম হচ্ছে অফেলিয়া, তার নাম হচ্ছে অফেলিয়া,
অফেলিয়া। আচ্ছা, অফেলিয়া হচ্ছে আমাদের প্রিন্সের, আমাদের যেই রাজার ছেলে, অর্থাৎ কিং হ্যামলেট রাজার ছেলে, মানে কিং হ্যামলেটের এই যে ছেলের নাম হচ্ছে প্রিন্স হ্যামলেট, এবং প্রিন্সের স্ত্রীর নাম ছিল, প্রিন্সের ওয়াইফের নাম ছিল হচ্ছে অফেলিয়া। তো এই চারজনে কেন্দ্র করে কিন্তু মূলত আমাদের ঘটনাটা সামনে এগিয়ে চলো। তো আমরা সেখানে দেখতে পাই যে এই কিং হ্যামলেট মূলত ডেনমার্ক রাজা ছিলেন। এটা কিন্তু বিসিএস অনেক সময় দিয়ে যায় যে কিং হ্যামলেট আসলে কোন জায়গার রাজা ছিলেন। উত্তর হচ্ছে ডেনমার্ক রাজা ছিলেন, এবং তার যে সন্তান ছিল প্রিন্স হ্যামলেট রাজার ছেলে। তো সবচেয়ে যেটা মানে যে বিষয়টা কেন্দ্র করে মূলত এই নাটকটা ট্রাজেডি বা বিয়োগান্ত নাটকে পরিণত হয়, সেটা হচ্ছে এই যে প্রিন্সের চাচা, অর্থাৎ ক্লডিয়াস হচ্ছে প্রিন্সের চাচা। আমাদের এই হ্যামলে মানে সম্পর্ক হচ্ছে এই প্রিন্স হ্যামলেটের চাচার নাম হচ্ছে ক্লডিয়াস, এবং সম্পর্কের দিক থেকে যদি বলি তাহলে এই কিং হ্যামলেটের আসলে ভাই হচ্ছে ক্লডিয়াস, এবং এই কিং হ্যামলেটের ভাই ক্লডিয়াস এবং কিং হ্যামলেটের আসলে ওয়াইফ, অর্থাৎ সম্পর্ক হচ্ছে প্রিন্সের মা, তার নাম ছিল হচ্ছে গার্টুর। এই ক্লডিয়াস এবং গার্টুডের মধ্যে ক্লডিয়াস এবং গার্টুডের মধ্যে কিন্তু আসলে পরকীয়া সম্পর্ক ছিল। সেই পরকীয়া সম্পর্ক থেকে তাদের মধ্যে কিন্তু সংসারে ভাঙন দেখা যায়, সেটা কিন্তু আমাদের এই হ্যামলেটে চলে আসে, এবং তাদের এই সম্পর্কটা যাতে আসলে দীর্ঘস্থায়ী করা যায় এজন্য একটা ঘৃণ একটা চক্রান্ত কিন্তু তারা নিয়ে ফেলে। অর্থাৎ আমাদের এই ক্লডিয়াস এবং গার্টুর তারা একটা সিদ্ধান্ত নেয় যে আমাদের যদি এই বিষয়টা বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের এই যে যে কিং হ্যামলেট অর্থাৎ ডেনমার্কের যে রাজা, তাকে আসলে যে কোনো ভাবে আসলে হত্যা করতে হবে। এবং সেই সিদ্ধান্ত থেকে তারা কিন্তু মূলত রাজাকে কিং হ্যামলেটকে হত্যা করে, এবং সে হত্যা করার বিষয়টা কিন্তু তাদের ছেলে যে এই প্রিন্স হ্যামলেট, এই হত্যা করার বিষয়টা কিন্তু তারা আসলে তখন আসলে জানতে পারে না। তো হঠাৎ করে তিনি আসলে স্বপ্ন দেখতে পান, এবং স্বপ্নের মাধ্যমে তাকে একজন বলে ওঠেন যে তার বাবা আসলে তার বাবাকে আসলে এইভাবে তাকে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যার কেন্দ্রবিন্দু ছিল তার তার মা গার্টুড এবং তার চাচা ক্লডিয়াস। তখন তিনি তার মাকে কেন্দ্র করে একটা উক্তি বলেছিলেন। সেই উক্তিটা কিন্তু বিসিএস এ আসে, অর্থাৎ সেই উক্তিটি ছিল হচ্ছে ফ্রেলটি ফ্রেলটি দাই নেম ইজ ওম্যান, অর্থাৎ যার বাংলা অর্থ হচ্ছে মানে ফ্রেলটি দাই নেম ইজ ওম্যান, অর্থাৎ এই আমাদের কিং প্রিন্স হ্যামলেট মানে হচ্ছে কিং হ্যামলেটের ছেলে, তিনি তার মাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ফ্রেলটি দাই নেম ইজ ওম্যান, অর্থাৎ নারী তোমার অপর নাম হচ্ছে মায়া, কারণ তুমি মায়ের মাধ্যমে যে কোনো মানুষকে তুমি আসলে আবদ্ধ করতে পারো, এবং তুমি সে মায়ের জালে কিন্তু চারদিকে আসলে মানে ছন্ন ছাড়া যে কাউকে বানিয়ে দিতে পারো। এটা কিন্তু রূপক অর্থে তিনি তার মাকে উদ্দেশ্য করে, যখন তিনি জানতে পারেন যে আমার বাবাকে হত্যা কিন্তু আমার মাই করেছে, তখন কিন্তু তিনি তার মাকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেছিল, এবং এটা কিন্তু বিসিএস পরীক্ষায় দিয়ে থাকে যে ফ্রেলটি ডাইনামিক্স ওমেন উক্তিটি কার? উক্তিটি হচ্ছে আমাদের প্রিন্স হ্যামলেটের, এবং এই উক্তিটি কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট ট্র্যাজেডি থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তো আমাদের সেখান থেকে ঘটনা অন্যদিকে মোড় নেয়, এবং আমাদের যেই আমাদের যে মূল কেন্দ্রবিন্দু অর্থাৎ প্রিন্স হ্যামলেট, তিনি সিদ্ধান্ত নেয় তিনি তার বাবার হত্যার কি দিবে, তিনি বাবার হত্যার হচ্ছে প্রতিশোধ দিবে। যে রেভেন্সের কথা বলতে বলতে কিন্তু এখন রেভেন্স চলে এসেছে যে তিনি যে কোনো মূল্যে তার বাবার হত্যার প্রতিশোধ দিবে। এবং তিনি যখন আসলে প্রতিশোধ নিতে উদ্যত হন, তখন যে আসলে আমরা যার নাম একটু আগে লিখলাম অফেলিয়া হচ্ছে আমাদের আমাদের কিং হ্যামলেটের স্ত্রী। তার স্ত্রী অফেলিয়া তাকে আসলে বাধা দেয় যে না, তোমার আসলে প্রতিশোধ নিতে হবে না, যা হয়েছে তুমি এটা আইনের মাধ্যমে নাও, তোমার নিজের হাতে প্রতিশোধ নিতে হবে না। তখন তিনি আসলে অফেলিয়াকে কেন্দ্র করে একটা উক্তি বলেছিলেন, সেটাও কিন্তু বিসিএস এ আসে। সেই উক্তিটা হচ্ছে টু বি সে উক্তিটা হচ্ছে টু বি অর নট টু বি, টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তিনি একটা উক্তি বলেছিলেন, সেই উক্তিটা হচ্ছে টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন, অর্থাৎ আমি যদি একটু বাংলা অর্থ বিশ্লেষণ করি, তিনি রূপক অর্থে বলেছিলেন যে টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন, অর্থাৎ কি হবে না হবে সেটা কিন্তু আমার এখনকার প্রশ্ন আসলে নয়। মানে কথাটার মেন অর্থ কিন্তু এভাবে দ্বারা, অর্থাৎ এই উক্তিটা কিন্তু আসলে বিশেষ জন্য ইম্পর্টেন্ট যে টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা আসলে কোন ট্র্যাজেডি থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে হ্যামলেট ট্র্যাজেডি থেকে নেওয়া হয়েছে, যার রচয়িতা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, একজন লিখেছেন যে প্লেতে এইটা ক্লিয়ার ছিল না। আচ্ছা, ওই কথা বাদ দিন, এখন আপনাকে যেহেতু বিসিএস এ পড়া পড়তেছেন, বিসিএস এ কিন্তু হ্যামলেটে যেটা পড়াচ্ছি এটা হচ্ছে মানে রিয়েল স্টোরি, এটা আসলে ঘটেছিল, এবং সেখান দিয়ে কিন্তু আসলে বিসিএস এ প্রশ্ন আসবে। আচ্ছা, তো এবার দেখেন, তো সবশেষে কিন্তু আসলে একটা হৃদয় বিদারক একটা ট্রাজিক একটা মোমেন্টের মধ্য দিয়ে আমাদের এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু আসলে শেষ হয়, এবং লাস্টে একটা বিষয় আসলে দেখা যায়,
এবং লাস্টে আরেকটা আমাদের উইলিয়াম শেক্সপিয়ার তিনি আরেকটা কথা বলে আমাদের এই চমৎকার এই হ্যামলেট ট্র্যাজেডি ইতি টেনেছেন। তিনি বলেছেন যে দেয়ার ইজ এ there is a divinity that shapes our ends, that shapes our ends। তো অর্থাৎ যখন অফেলিয়া তাকে বাধা দিল যে তোমার প্রতিশোধ নিতে হবে না, এই প্রিন্স হ্যামলেটকে যে তোমার বাবার হত্যা প্রতিশোধ নিতে হবে না, তখন তো তিনি ওই কথাটা একটু আগে বোঝে উক্তিটা আমরা পড়ালাম, সেই উক্তিটি বলেছিলেন। এবং সবশেষে তিনি আরেকটা কথা বলেছিলেন যে দেয়ার ইজ এ ডিভিনিটি দ্যাট শেপস আওয়ার এন্ডস, অর্থাৎ মানুষের যে ভাগ্যটা আছে, আমরা যে কাজ করি না কেন, আমাদের যে মানুষের যে ভাগ্যটা আছে এবং মানুষের ভাগ্যই কিন্তু সে আসলে কোন দিকে যাবে, সেই ভাগ্যই কিন্তু তাকে আসলে চূড়ান্ত পথের দিকটা ঠিক করে দেয়। এবং সেই কথাটা বলেই কিন্তু উক্তিটি কিন্তু ছিল আমাদের প্রিন্স হ্যামলেটের, এবং সেই কথাটা বলেই কিন্তু দারুণ ভাবে আমাদের এই অত্যন্ত মর্মান্তিক ভাবে আমাদের কিং হ্যামলেট এই রচনাটা কিন্তু মানে আমাদের এই হ্যামলেট ট্র্যাজেডি রচনাটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার ইতি টানেন। তো আমি যা যা আসলে দেখিয়েছি হ্যামলেট হচ্ছে একটা ট্র্যাজেডি টাইপের রচনা, এবং সেখানকার যে চরিত্রগুলো বলেছি এবং যে 3টা কোটেশন বলেছি, তো বিসিএস কিন্তু এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি। এবং এখানে আরো একটা কথা আমাদের উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, এটাও যদি প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কিন্তু এই উক্তিটা দিয়ে দিতে পারে, এটা কিন্তু অনেকে দিলেই পারবেন। এবং সামনে বিসিএস ইংরেজি সাহিত্য গতবার যেহেতু সহজ হয়েছিল, সামনের বিসিএস এ কিন্তু কঠিন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ইংরেজি সাহিত্য থেকে। এবং সেখান থেকে যদি বলি আর একটা উক্তি আপনার জেনে রাখতাম, সেটা হচ্ছে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। এটাও কিন্তু আমাদের এটা হচ্ছে মূলত উইলিয়াম শেক্সপিয়ার একটা উক্তি ছিলেন যে কোনো কিছু, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, অর্থাৎ এখানকার একটা অন্যতম শিক্ষা ছিল যে কোনো কিছুকে সংক্ষিপ্ত ভাবে বলা, সংক্ষিপ্ত মানুষকে বোঝানো, সেটাও কিন্তু একটা বুদ্ধিমানের লক্ষণ। তো এটাও কিন্তু আমাদের মূলত নেওয়া হয়েছিল হ্যামলেট ট্র্যাজেডি থেকে। তো হ্যামলেট ট্র্যাজেডি ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু ইয়েসলি কমেন্টসে জানাবেন। হ্যামলেট ক্লিয়ার হলে ইয়েস লিখে জানাবেন। লাস্ট কোটেশনটা কে বলছে? লাস্ট কোটেশনটা হচ্ছে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, এটা আবার উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, এটা জেনে রাখলে হবে। আচ্ছা, ক্লিয়ার হলে সবাই একটু ইয়েস লিখে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি রেহেনা পারভিন লিজা লিখেছেন ইয়েস, নূর মাহফুজ এমডি মনি সবাই লিখেছেন হচ্ছে ইয়েস, শফিউর রহমান লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমরা উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী রচনায়। ভাইয়া কোড গুলা কোনটা কে বলছে এটা ক্লিয়ার না, আমি কিন্তু বারবার বলেছি যে কোড কে বলছে, আপনি মনে হয় মানে সম্প্রতি জয়েন করেছেন। আমি কিন্তু প্রত্যেকটা কোটেশন বারবার বলে দিয়েছি যে কোনটা কোটেশন কে ছিল। প্রথম 2টা কোটেশন কিন্তু আমাদের প্রিন্স হ্যামলেটের ছিল, এবং লাস্টের কোটেশনটা উইলিয়াম শেক্সপিয়ারের ছিল। তো আপনি যদি ক্লাস মিস করে থাকেন আমাদের রেকর্ড থেকে পরবর্তীতে আপনি দেখে নেবেন। আচ্ছা দেখেন, এবার চলে যাবো হচ্ছে আমাদের পরবর্তী ট্র্যাজেডি, সেটা হচ্ছে ম্যাকবেথ। এবার চলে যাবো উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী ট্র্যাজেডি, সেটা হচ্ছে ম্যাকবেথ। ম্যাকবেথ ট্র্যাজেডি আরেকটা গুরুত্বপূর্ণ ট্র্যাজেডি উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, এখানে যারা কেন্দ্রীয় চরিত্রে আসে তাদের মধ্যে প্রথমে আসে হচ্ছে ম্যাকবেথ, অর্থাৎ যার নামে নামকরণ করা হয় তিনি চলে আসেন আমাদের প্রধান চরিত্রে, তার নাম ছিল হচ্ছে ম্যাকবেথ, এবং তিনি ছিলেন হচ্ছে একজন স্কটিশ অভিজাত পুরুষ ছিলেন, একজন স্কটিশ অভিজাত পুরুষ ছিলেন কিন্তু এই ম্যাকবেথ। আচ্ছা, তার সাথে যারা আসে তার লেডি ম্যাকবেথ, সেখানে দেখা যায় লেডি ম্যাকবেথ নামে একজন কেন্দ্রীয় চরিত্রে থাকেন। এই লেডি ম্যাকবেথ ছিল হচ্ছে আমাদের যে ম্যাকবেথ, অর্থাৎ ম্যাকবেথের যে স্ত্রীর নাম ছিল হচ্ছে ম্যাকবেথের স্ত্রীর নাম ছিল লেডি ম্যাকবেথ। আচ্ছা, এরপরে যিনি চলে আসে সেখানে হচ্ছে কিং ডানকান। কিং ডানকান কিন্তু ছিলেন স্কটল্যান্ডের রাজা। কিং ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজার নাম ছিল হচ্ছে কিং ডানকান। আচ্ছা, আরো যে আমরা যারা দেখতে পাই সেটা হচ্ছে
থ্রি উইচেস, থ্রি উইচেস, উইচেস মানে হচ্ছে ডাইনি, তিনজন ডাইনি কিন্তু এখানে চলে আসে, গুরুত্বপূর্ণ চরিত্র তিনজন ডাইনি। এবং সবশেষে আমরা আরেকজন যাকে পাবো, তিনি হচ্ছেন ম্যাকডাফ, তিনি হচ্ছেন ম্যাকডাফ, এবং যিনি হচ্ছে আমাদের এই যে যে কিং ডানকান, কিং ডানকানের একজন বীর সৈনিক, ডানকানের একজন বীর সৈনিক কিন্তু ছিলেন আমাদের এই ম্যাকডাফ। এই হচ্ছে আমাদের ডানকানের সৈনিক, এ হচ্ছে আমাদের এই ম্যাকবেথ ট্র্যাজেডির যে যারা মূল চরিত্র আসেন। প্রথমে হচ্ছে ম্যাকবেথ, স্কটিশ অভিজাত ছিলেন, অভিজাত পুরুষ ছিলেন ম্যাকবেথ, যার নামে নামকরণ করা হয়েছে। দুই আসে লেডি ম্যাকবেথ, ম্যাকবেথের স্ত্রী। তিনে থাকে হচ্ছে কিং ডানকান, স্কটল্যান্ডের রাজা ছিলেন তিনি। এবং চারে আসে থ্রি উইচেস, ডাইনি। এবং চারে সর্বশেষ থাকে হচ্ছে ম্যাকডাফ, ডানকানের সৈনিক। তো আমরা যেদিক দিয়ে আমাদের ট্র্যাজেডির মূল ঘটনাটা আরম্ভ হবে, তো লেডি ম্যাকবেথ, এই লেডি ম্যাকবেথ এবং থ্রি উইচেস প্রথমে, অর্থাৎ যেদিকে আমাদের ঘটনাটা মোড় দেয়, যেখান থেকে আমাদের আসলে বোঝার জন্য শুরু করতে হবে, এই উইচেস ডাইনিদের কাজই কিন্তু মানুষকে বিভিন্ন ধরনের কূটনা বুদ্ধি দেওয়া। এবং যারা আসলে ছোটবেলায় বিভিন্ন ধরনের কার্টুন দেখেছেন, সেখানে কিন্তু আসলে ডাইনিদের যে তৎপরতা, সেখানে আপনারা সেখান থেকে যদি বলি, আপনার ডাইনিদের চরিত্র সম্পর্কে অবহিত আছেন, যাদের কাজই হচ্ছে মানুষকে খারাপ পথে ধাবিত করা। তো থ্রি উইচেস ডাইনি আমাদের লেডি ম্যাকবেথের যে হাজবেন্ড, অর্থাৎ ম্যাকবেথ, তিনি কিন্তু আমাদের এই কিং ডানকান, যিনি মূলত স্কটল্যান্ডের রাজা ছিলেন, এবং তার একজন কিন্তু সেনাপতি ছিলেন আমাদের এই ম্যাকবেথ। তো থ্রি উইচেস একটা ভবিষ্যৎবাণী, একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, একটা ভবিষ্যৎ একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। সে ভবিষ্যৎবাণীটা হচ্ছে যে লেডি ম্যাকবেথকে বলেছিল থ্রি উইচেস, যে তোমার হাজবেন্ড ম্যাকবেথ যদি এই কিং ডানকান, অর্থাৎ যিনি স্কটল্যান্ডের রাজা, তাকে যদি আসলে হত্যা করতে পারে, তাহলে তোমার হাজবেন্ড ম্যাকবেথ কিন্তু স্কটল্যান্ডের পরবর্তী রাজা হবে। তো এই কথা শুনে আসলে আমাদের এই লেডি ম্যাকবেথের মাথা আসলে আর ঠিক ছিল না, যে আমার আসলে যে কোনো ভাবে আমাকে আসলে এই কিং ডানকানকে হত্যা করতে হবে। সে হত্যা করার জন্য তিনি আর তার হাজবেন্ড ম্যাকবেথ, অর্থাৎ আমাদের ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ মিলে তারা দুজনে কিন্তু সলা পরামর্শ করে যে কিভাবে রাজাকে হত্যা করা যায়। তো একদিন তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের স্কটল্যান্ডের রাজা কিং ডানকানকে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিং ডানকান কিন্তু ও অনেক বিশ্বাস করতো এই ম্যাকবেথকে, এবং তিনি নিজেও কল্পনা করতে পারে না যে তিনি যাকে আসলে সবচেয়ে বেশি বিশ্বাস করে তার হাতে তিনি নিহত হতে পারেন। এবং এক পর্যায়ে দেখা যায় ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ একদিন কিং ডানকানকে তাদের বাসায় আসলে দাওয়াত দেয়, এবং দাওয়াত দিয়ে তার খাবারের মধ্যে আসলে বিষ প্রয়োগ করে তাকে কিন্তু আসলে হত্যা করে। তো সেই থ্রি উইচেস এর এক সময় কিন্তু থ্রি উইচেস এর হত্যা করার পরে, অর্থাৎ তিনজন ডাইনি যে ভবিষ্যৎবাণী করেছিল যে তোমার হাজবেন্ড ম্যাকবেথ কিন্তু এই স্কটল্যান্ডের রাজা মারা গেলে তারপরে কিন্তু আসলে কিং হবে স্কটল্যান্ডের, তো সেই ভবিষ্যৎবাণী কিন্তু আসলে ফলে গিয়েছিল। তো কিং ডানকানের পরে কিন্তু ম্যাকবেথই স্কটল্যান্ডের মানে রাজত্বের আসনে, কি সিংহাসনে আসনে রাজা হিসেবে আরোহণ করেন। এবং এক সময় লেডি ম্যাকবেথের মনে হয় যে আমি যে কাজটা নিজ হাতে করেছি, আমি নিজ হাতে একজন নিরপরাধ রাজাকে জাস্ট আমি শুধুমাত্র আমার সম্পত্তির জন্য, আমার জাস্ট রাজা মানে রাজার আসনের জন্য আমি হত্যা করলাম। এক সময় তার মনের মধ্যে কিন্তু অনুশোচনা জন্মে, তার মনে হয় যে আমি আসলে কি করে ফেলছি। এবং সেখান থেকে তিনি একটা কথা বলেছিলেন যে অল দ্য পারফিউমস অফ আরবিয়া, all the perfumes all the perfumes of of Arabia Arabia will not sweeten will not sweeten will not sweeten will not sweeten this little hand this little hand। অর্থাৎ এই অক্তিটি কিন্তু ছিল আমাদের লেডি ম্যাকবেথ, অর্থাৎ তিনি যেহেতু নিজ হাতে রাজাকে হত্যা করেছেন, এবং সেখান থেকে তিনি অনুশোচনায় দগ্ধ হয়ে তিনি বলেছেন যে আমি যে হাতে আসলে রাজাকে হত্যা করেছি, এখন অল দ্য পারফিউমস অফ আরবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, অর্থাৎ এখন যদি আমার সমগ্র আরবের যত সুগন্ধি আছে, যত পারফিউম আছে, সেটা যদি আমার হাতে এখন ঢেলে দেওয়া হয়, আমি যে নিজ হাতে রাজাকে হত্যা করেছি সেই পারফিউম ঢেলে দেওয়া সত্ত্বেও আমার সেই পাপটা কিন্তু কোনোভাবেই মোচন হবে না। এবং এই উক্তিটা কিন্তু বিশেষ এসে থাকে যে অল দ্য পারফিউমস অফ আরবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। উক্তিটি আসলে কার উক্তিটি? কিন্তু আসলে লেডি ম্যাকবেথের উক্তিটি, কিন্তু লেডি ম্যাকবেথের উক্তি। এবং সেখানে আরো কয়েকটা বিষয় দেখা যায়। অর্থাৎ আমাদের ঘটনা কিন্তু আবার অন্যদিকে মোড় নেয়, এবং সেখানে দেখা যায় যে লেডি ম্যাকবেথ তিনি যে অনুশোচনা করেছিলেন
অনুশোচনায় দগ্ধ হয়ে আমাদের লেডি ম্যাকবেথ তিনি এক পর্যায়ে আত্মহত্যা করেন, এক পর্যায়ে তিনি সুইসাইড করে ফেলেন, এবং তার সুইসাইড করার পরে এবং তার সুইসাইড করার ফলে তার উদ্দেশ্যে আমাদের সেই ম্যাকবেথ অর্থাৎ তার হাজবেন্ড একটা কথা বলেছিল যে লাইফ ইজ এ বাট লাইফ লাইফ ইজ এ লাইফ লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, ওয়াকিং শ্যাডো, ওয়াকিং শ্যাডো, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এ পোর প্লেয়ার, এ পোর প্লেয়ার। এই উক্তিটি করেছিলেন হচ্ছে আমাদের ম্যাকবেথ, এই উক্তিটি করেছিল হচ্ছে ম্যাকবেথ তার স্ত্রীর আত্মহত্যাকে কেন্দ্র করে। অর্থাৎ তিনি বলেছিলেন যে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এর পোর প্লে, যার অন্তর্নিহিত অর্থ হচ্ছে জীবন হচ্ছে চলন্ত একটা ছায়ার মতো। এই ছায়ার মধ্য দিয়ে কেউ যদি আসলে হাঁটে, তিনি কিন্তু কখনোই আসলে বুঝতে পারেন না যে আমার জীবন সামনে কি হতে পারে, আমার সামনে ফিউচার কি ঘটে যাচ্ছে। সেই ছায়ার মধ্য দিয়ে কিন্তু, অর্থাৎ মানুষ যখন আসলে হাঁটাচলা করে তার ছায়াতে আসলে সে যেরকম অস্পষ্ট, মানুষের ভবিষ্যৎ লাইফে মানুষের জীবন কখন কি ঘটে যায় সেটাও কিন্তু ছায়ার মতোই অস্পষ্ট। এবং সেই বিষয়টি বোঝানোর জন্য কিন্তু ম্যাকবেথ তার স্ত্রী যখন সুইসাইড করলো, লেডি ম্যাকবেথ, সেই সুইসাইডকে কেন্দ্র করে কিন্তু তিনি উক্তিটি করেছিলেন যে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এ পোর প্লে। আচ্ছা, আর একটা উক্তি এখানে দেখতে হবে, সেটা হচ্ছে লাইফ ইজ এ টেল টোড, এবং সেটা হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার একটা উক্তি ছিল এখানে যে life is a tale told is a tale told by an idiot, tale told by an idiot, অর্থাৎ আমাদের এখানে আরেকটা উক্তি ছিল উইলিয়াম শেক্সপিয়ারের, সংক্ষেপে লিখলাম ডব্লিউ.এস উইলিয়াম শেক্সপিয়ার। তিনি বলেছিলেন লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, অর্থাৎ জীবন হচ্ছে বোকা লোকের বলা গল্প। তো অর্থাৎ আপনি যখন আপনার জীবনের সকল গোপন কথা একটা মানুষের সাথে শেয়ার করবেন, তখন কিন্তু আপনার যে দুর্বলতা, সেই দুর্বলতা কিন্তু একটা মানুষ জেনে গেল, এবং তিনি কিন্তু সেই পরিপ্রেক্ষিতে এবং সব মিলে কিন্তু আসলে এই ঘটনা পরিপ্রেক্ষিতে বলেছেন লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, অর্থাৎ এই জীবন হচ্ছে একটা বোকা লোকের বলা একটা আসলে গল্প। সে অর্থাৎ সেখান থেকে কিন্তু রিয়েলাইজ করে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার এই উক্তিটি করেছিলেন। তো চলে গেল হচ্ছে আমাদের ম্যাকবেথ ট্র্যাজেডি। তো যা পড়ালাম, যে সব চরিত্র কোনগুলো আছে এবং যে সমস্ত উক্তি, এখান থেকে কিন্তু বিসিএস এর প্রশ্ন, এখানে আসলে যদি বিসিএস এর প্রশ্ন তাহলে কিন্তু এখান থেকে আসবে। তাহলে এই ম্যাকবেথটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। ম্যাকবেথ ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, ক্লিয়ার কিনা একটু জানাবেন। আচ্ছা, সিজার করে বাচ্চা ডেলিভারি করার বিষয়টা ম্যাকবেথ ট্র্যাজেডি থেকে শুরু হয় কিনা। আচ্ছা, আরেকজন বলেছেন যে প্রফেসি টু ম্যাকবেথটিকে করেছিল 3 উইচেস, দেন ম্যাকবেথ তার ওয়াইফ লেডি ম্যাকবেথকে যে প্রফেসির কথা বলেন, দেন ওয়াইফ। আচ্ছা দেখেন, ঘটনাগুলো কিন্তু আপনারা এক একজন এক এক বই থেকে বলছেন, ঘটনাগুলো কিন্তু বিভিন্নভাবে এক এক বইতে এক একভাবে লেখা আছে। তো সকল ঘটনার মেইন থিমই হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে বিসিএস এর জন্য, আমরা কিন্তু এখানে পড়তে এসেছি বিসিএস এর উদ্দেশ্যে। তো আমাদের লক্ষ্য হচ্ছে বিসিএস যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেই টপিকগুলো ধরা। তো আমাদের কিন্তু এক একজন এক এক বই থেকে পড়েছেন সেখানে, কারণ এই ধরনের ঘটনাগুলো কিন্তু আপনি নীল ক্ষেতে অনেক ধরনের বই পাবেন, সেখানে দেখবেন যে এই ম্যাকবেথের একই কাহিনী এক এক জায়গায় এক এক ভাবে বর্ণনা হয়েছে। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে একদম রিয়েল স্টোরি, যেটা আসলে মূলত পড়ানো হয়, মানে একদম অথেন্টিক। এবং সেখান থেকে বিসিএস যে সমস্ত টপিকগুলো আসতে পারে সেগুলো কিন্তু বলে দিয়েছে, এবং আপনাদের কিন্তু মূল কাজ হচ্ছে সেই বিসিএস এর টপিকে থাকা। আপনাদের কিন্তু মেইন কাজ কিন্তু ওই মূল ঘটনাই কেন্দ্র করে না, আপনার মেইন কাজ হচ্ছে যেখান থেকে বিসিএস এর প্রশ্ন আসবে সেগুলো আপনাকে, সেই কোটেশন গুলো আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি সবাই লিখছেন ক্লিয়ার। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমরা উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী ট্র্যাজেডি, যার নাম হচ্ছে জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী ট্র্যাজেডি হচ্ছে জুলিয়াস সিজার। তো জুলিয়াস সিজার আমি সংক্ষেপে যদি আসলে বলি, সেটা হচ্ছে তিনি একটা নগরী জয় করে ফিরেছিলেন, সেই নগরীর নাম হচ্ছে পম্পেই নগরী। তিনি
যেহেতু বীর একজন সৈনিক ছিলেন, তিনি পম্পে শহরে জয় করে তিনি ফিরেছিলেন, এবং তিনি ফেরার পরে তিনি যেহেতু একটা রাজ্য জয় করেছেন, সেখানে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, তিনি স্বভাবতই ক্লান্ত থাকবেন, এটা আমার নর্মাল ঘটনা। তো তিনি সিদ্ধান্ত নেয়, তিনি হঠাৎ করে মানে কয়েক ঘন্টার জন্য আসলে ঘুমিয়ে গিয়েছিলেন, এবং ঘুমানোর ভেতরে তিনি একটা স্বপ্ন দেখলেন, একটা দুঃস্বপ্ন দেখলেন। আহ সেই স্বপ্নটার যদি কথা বলি, যে তিনি দেখলেন যে আজকে তিনি যে অর্থাৎ জুলিয়াস সিজার তিনি একটু পরে যে পার্লামেন্টে যাবেন ঘুম থেকে উঠে, সেই পার্লামেন্টে তাকে আসলে কেউ একজন হত্যা করেছেন, মানে হত্যা করছে। তো এটা তিনি একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্ন না, এটা আসলে দুঃস্বপ্ন বলা যায়। সেই দুঃস্বপ্নের কথাটা তিনি তার যে স্ত্রী ছিল, তিনি আসলে স্ত্রীর সাথে তিনি এই বিষয়টা আসলে শেয়ার করেন, এবং তিনি বলেন যে আমি আসলে এই স্বপ্নটা দেখেছি। তখন তার স্ত্রী, তিনি এই স্বপ্নটা শেয়ার করার পরে তখন তার স্ত্রী তাকে পরামর্শ দেয় যে তোমার আজকে, তুমি যেহেতু দুঃস্বপ্ন দেখেছো, তোমার আজকে পার্লামেন্টে যাওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই, তুমি আজকে পার্লামেন্টে যাও, বরং বাদ দাও। তো তখন তার স্ত্রীকে উদ্দেশ্য করে এই জুলিয়াস সিজার একটা উক্তি বলেছিলেন। সেই উক্তিটি হচ্ছে, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস, কাওয়ার্ডস ডাই many times before their death, before their death। আচ্ছা, তিনি একটা উক্তি করেছিলেন, অর্থাৎ কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, অর্থাৎ যারা আসলে কাপুরুষ আছে, তিনি তার প্রিয়তমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তুমি কেন আমাকে বাধা দিবা, তুমি আরো প্রয়োজনে আমাকে উদ্বুদ্ধ করবে যে না, তোমার দুঃস্বপ্ন দেখছো, কি হয়েছে, তোমার কিছু হবে না, তুমি পার্লামেন্টে যাও। তুমি সেটা না করে তুমি কেন এই কথা বলছো, এবং তাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, অর্থাৎ যারা আসলে ভীরু, যারা কাপুরুষ, তারা মৃত্যুর আগে কিন্তু আসলে অসংখ্যবার তারা কিন্তু মারা যায়। এবং সে উক্তিটি কিন্তু করেছিলেন আমাদের এই উইলিয়াম শেক্সপিয়ারের জুলিয়াস সিজার ট্রাজেডির জুলিয়াস সিজার, যাকে কেন্দ্র করে, যার নাম কেন্দ্র করে কিন্তু আমাদের উইলিয়াম শেক্সপিয়ার ট্রাজেডি রচনা করেছিলেন। সে জুলিয়াস সিজারে কিন্তু একটা বিখ্যাত উক্তি ছিল, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ওই বিসিএস এ কিন্তু হুবহু দিয়ে দেয় যে উক্তিটি আসলে কার ছিল। আচ্ছা, তো আরেকটা যদি আমরা দিকে যাই, সেটা হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট। আমরা তার পরবর্তী যে ট্রাজেডি, সেটা হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট। আর হচ্ছে পরবর্তী ট্রাজেডি। তো এই ট্রাজেডিটা ছিল আসলে প্রেম টাইপের আসলে ট্রাজেডি, এবং সেখানে দেখা যায় যে আমাদের রোমিও ছিলেন হচ্ছে মন্টেগু পরিবারের সন্তান, এবং জুলিয়েট ছিলেন হচ্ছে ক্যাপুলেট পরিবারের সন্তান। তো রোমিও এবং জুলিয়েটের প্রেম সম্পর্কে কিন্তু আপনারা অনেক অবহিত আছে। যখন আসলে প্রেম ভালোবাসার নামের কথা চলে আসে, প্রসঙ্গ চলে আসে, তখন কিন্তু আসলে মানুষ বলে থাকে যে রোমিও অ্যান্ড জুলিয়েটের প্রেম কাহিনী। এটা কিন্তু আপনারা অনেকে শুনেছেন, এবং এটা ছিল মূলত উইলিয়াম শেক্সপিয়ার একটা ট্রাজেডি মূলক রচনা ইংরেজি সাহিত্যে। এবং আমাদের মূল যে অর্থাৎ রোমিও এবং জুলিয়েট পরস্পরের কিন্তু আসলে মানে খুব ভালোবাসতেন, যে তারা আসলে একজন আরেকজন ছাড়া কোনোভাবে তারা থাকতে পারবেন না। কিন্তু তাদের এই ভালোবাসার মধ্যে যেটা বাধা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে তারা দুই পরিবারের ছিলেন, অর্থাৎ রোমিও ছিলেন হচ্ছে মন্টেগু পরিবারের, এবং জুলিয়েট ছিলেন হচ্ছে ক্যাপুলেট পরিবারের। এবং দুই পরিবারের মধ্যে যে দ্বন্দ্ব থাকে, সে দ্বন্দ্বই কিন্তু মূলত তাদের ভালোবাসার জন্য কাল হয়ে দাঁড়ায়। এবং সেখানে আসলে দেখা যায়, এবং সেই ভালোবাসার কাহিনীর মধ্যে সেখানে দেখা যায় যে তাদের এমন ভাবে একটা পরিস্থিতি সৃষ্টি হয়, যেখানে কোনোভাবে তাদের ভালোবাসাটা মেনে নেওয়া হবে না, এবং এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের ভালোবাসা যেহেতু মেনে নেওয়া হবে না, আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমরা ভালোবাসার জন্য দুজনে আসলে সুইসাইড বা আমি আত্মহত্যা করব। তখন সেখান থেকে তারা আমাদের এই রোমিও এন্ড জুলিয়েট দুজনে কিন্তু আসলে সুইসাইড বা আত্মহত্যা করে। আচ্ছা, তো এখানে একটা গুরুত্বপূর্ণ উক্তি, সেটা হচ্ছে জুলিয়াস রোমিওকে বলেছিল একটা উক্তি, আমাদের হচ্ছে রোমিও জুলিয়েট রোমিওকে বলেছিল একটা উক্তি, একটা বিখ্যাত উক্তি তিনি বলেছিলেন। আচ্ছা, উপরে লিখি। আচ্ছা, একটা বিখ্যাত উক্তি ছিল, সেটা মূলত আসলে জুলিয়েট বলেছিল। উক্তিটি ছিল হচ্ছে জুলিয়েটের উক্তি ছিল। সেই উক্তিটা হচ্ছে, হোয়াটস ইন এ নেম that which we call a rose, we call a rose by any other name by any other name would smell as sweet, would smell
অ্যাজ সুইট, টু স্মেল অ্যাজ সুইট, অর্থাৎ এই উক্তিটি কিন্তু আমাদের জুলিয়েট ছিলেন, আমাদের এই রোমিও অ্যান্ড জুলিয়েটের যে কেন্দ্রীয় চরিত্র জুলিয়েট, তার প্রিয় তার হচ্ছে রোমিওকে কেন্দ্র করে উক্তিটি বলেছিলেন যে হোয়াটস ইন এ নেম দ্যাট হুইচ উই কল এ রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট, অর্থাৎ আহ, মানে নামের আসলে মূল কাজটা কি। সাপোজ আপনার নাম যে অমুক, আমার নাম যে আবিদুর, সেটা কিন্তু নাম শোনার সময় চেনার প্রয়োজন নেই। সাপোজ আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, সাপোজ আপনারা যে আমার ফেস ছিলেন, আমার কিন্তু নাম দিয়ে বলার প্রয়োজন নেই যে ওনার নাম আসলে আবিদুর। তো আপনি কিন্তু আমাকে দেখে চিনতে পারবেন যে ওই, হ্যাঁ উনি হচ্ছে মানে শিক্ষক, মানে একজন সে আমাদের শিক্ষক যাচ্ছেন, আবিদুর ভাই যাচ্ছেন, তখন আপনি কিন্তু আমাকে চিনতে পারবেন। তো সেখান থেকে যদি আমি উদাহরণটা দিই, যে তিনি কিন্তু বলেছিলেন যে হোয়াটস ইন এ নেম দ্যাট হুইচ উই কল এ রোজ বা এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট, অর্থাৎ আহ যখন আসলে গোলাপ ফুল মানুষের চিনতে হয়, সে গোলাপ ফুল চেনার জন্য আপনার কিন্তু গোলাপ ফুল একদম টাচ করে একদম দেখিয়ে দিয়ে চিনিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আপনি যখনই গোলাপের সামনে যাবেন, আপনি যখনই গোলাপের সুবাস অনুভব করবেন, তখন কিন্তু আপনাকে বলতে হবে না, যে আপনাকে চেনাতে হবে না যে এই ফুলের নাম হচ্ছে গোলাপ। আপনি কিন্তু সে গোলাপের সুগন্ধি চিনেই আপনি চেয়ে নিতে পারবেন যে হ্যাঁ এই গোলাপের সুগন্ধি হচ্ছে এরকম, এটার নাম অবশ্যই গোলাপ। অর্থাৎ তিনি বলেছেন সবকিছু কিন্তু আসলে নাম দিয়ে চেনার কোনো প্রয়োজন হয় না। এবং এই উক্তিটি কিন্তু বলেছিলেন আমাদের জুলিয়েট, আমাদের কিন্তু উক্তিটি বলেছেন হচ্ছে জুলিয়েট। আচ্ছা, তো সবশেষে দেখা যায় যে তাদের সে দুই পরিবারের দ্বন্দ্বের কারণে এই রোমিও এন্ড জুলিয়েট তারা আত্মহত্যা করে, এবং সে আমাদের সে উইলিয়াম শেক্সপিয়ারের কাহিনীটা কিন্তু একটা ট্রাজেডিতে কিন্তু রূপান্তর দেয়। এবং এখানে উইলিয়াম শেক্সপিয়ার আর একটা কথা বলেছেন, একটা বিখ্যাত উক্তি, সেটা হচ্ছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর আচ্ছা, ডোন্ট ওয়েস্ট ইউর লাভ, ডোন্ট ওয়েস্ট ইউর লাভ, don't waste your love on somebody, on somebody, on somebody who doesn't value it, who doesn't ভ্যালু ইট, হু ডাজেন্ট ভ্যালু, অর্থাৎ আমাদের এই উইলিয়াম শেক্সপিয়ার, আমাদের এই রোমিও এন্ড জুলিয়েট, এখানে তিনি বলেছিলেন যে ডোন্ট ওয়েস্ট ইউর লাভ অন সামবডি হু ডাজেন্ট ভ্যালু ইট, অর্থাৎ যে ভালোবাসাকে মূল্য দিতে জানে না, যে ভালোবাসার মূল্যায়ন করতে পারে না, যে তার প্রাপ্য এর ভবিষ্যৎ দিতে পারে না, তাকে সেই ভালোবাসা আসলে সেই ভালোবাসাটা মূল্যহীন, এবং সেই ভালোবাসা আসলে তোমার সময়টা কোনোভাবে, তোমার যে ভ্যালু, তোমার সম্মান শ্রদ্ধা, সেই ভালোবাসার মতো দিয়ে আসলে বিসর্জন দেওয়া যাবে না। সেটা কিন্তু আমাদের উইলিয়াম শেক্সপিয়ার একটা বিখ্যাত উক্তি ছিল এই রোমিও এন্ড জুলিয়েট। আচ্ছা, তো রোমিও এন্ড জুলিয়েট এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু ইয়েসলি কমেন্টসে জানাবেন। এই পর্যন্ত ক্লিয়ার হলে সবাই একটু ইয়েসলি কমেন্টসে জানাবেন। আচ্ছা, তাহসিন সরকার লিখেছেন লেকচার বইটা কবে? লেকচার বইটা আমরা আজকে থেকে ডেলিভারি দেওয়া শুরু করেছি, আপনারা আগামী 2-3 দিনের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, তাহসিন সরকার লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, 10টা 54 বাজে, আমাদের কিন্তু আরো অনেক কিছু বাকি আছে। আমরা একটা 3 মিনিটের একটা ব্রেক দিব। ঠিক 3 মিনিট পরে আমি আবার ক্লাসে ফিরবো। সবাই কিন্তু একটু রেস্ট নেন, একটু 3 মিনিট পরে আমি আবার ক্লাসে ফিরছি ইনশাল্লাহ।
আচ্ছা, হ্যাঁ, আমাদের এখন বিরতি শেষ হয়ে গিয়েছে, আমরা এখন ক্লাসে ফিরবো। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের পরবর্তী ট্রাজেডিতে, সেটা হচ্ছে কিং লেয়ার। আচ্ছা, তারাচিন সরকার লিখেছে, স্যার আপনার ইংরেজি সাহিত্যের হাইলাইটসে উক্তিগুলো আছে, কিন্তু সমস্যা হলো কে কোনটা বললো সেটা লেখা নেই। আমি আলহামদুলিল্লাহ হাইলাইটস বইটা আগে পড়ার জন্য উপকৃত হয়েছি। আচ্ছা, হাইলাইটস বইতে যেগুলো লেখা আছে আপনি ওগুলো পড়লে হবে, বা আপনি যেহেতু ক্লাসটি করছেন, ক্লাসটি করলে কিন্তু কোনটা কার উক্তি সেটা আপনি জেনে যাবেন। আচ্ছা, তো আশা রাখি নেক্সট এডিশনে আমাদের এই বিষয়গুলো অবশ্যই চেঞ্জ করা হবে। ভাই, লেকচার বুকটা কবে পাবো? লেকচার বুকটা আমরা পাঠিয়ে দিয়েছি, আপনাদের আগামী 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমার পরবর্তী পরবর্তী ট্র্যাজেডি, সেটা হচ্ছে কিং লেয়ার। কিং লেয়ার, উইলিয়াম শেক্সপিয়ার আর একটা বিখ্যাত ট্র্যাজেডি, কিং লেয়ার। কিং লেয়ার ট্র্যাজেডি। আচ্ছা, এই ট্র্যাজেডিতে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার সেখানে দেখিয়েছিলেন, সেখানে আসলে প্রধান চরিত্রের মধ্যে আচ্ছা থাকেন হচ্ছে কিং লেয়ার, যার নামে আমাদের নামকরণ করা হয়েছে কিং লেয়ার। যিনি ছিলেন হচ্ছে ব্রিটেনের একজন রাজা, এবং তার আসলে 3 মেয়ে ছিল। অর্থাৎ তার বড় মেয়ের নাম ছিল হচ্ছে গনেরিল, তার বড় মেয়ের নাম ছিল হচ্ছে গনেরিল, তার বড় মেয়ের নাম হচ্ছে গনেরিল। তার মেজো মেয়ে ছিল, তার মেজো মেয়ের নাম ছিল হচ্ছে রিগান। রিগান ছিল হচ্ছে তার মেজো মেয়ে। রিগান ছিল হচ্ছে মেজো মেয়ে। এবং তার ছোট মেয়ের নাম ছিল, তার ছোট মেয়ের নাম ছিল হচ্ছে কর্ডেলিয়া। কর্ডেলিয়া ছিল হচ্ছে তার ছোট মেয়ের নাম, কর্ডেলিয়া। কর্ডেলিয়া ছোট মেয়ে। তো রাজা সিদ্ধান্ত নিলেন যে আমার যে সব সয় সম্পত্তি আছে, আমার যেহেতু অনেক বয়স হয়েছে, আমার সকল সম্পত্তিকে আমি আমাদের মেয়েদের 3 ভাগে ভাগ করে দিব, এবং 3 ভাগ করে দেবে এমন ভাবে যে সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে আমি তাকে সবচেয়ে বেশি সম্পত্তি দিব, সে যে সবচেয়ে পর্যায়ক্রমে আমাকে যে যত কম বেশি কম ভালোবাসে, আমি তাকে আমার সম্পত্তিগুলো তত আসলে পরিমাণে কম দিব। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে থেকে আমাদের এই কিং লিয়ার তিনি কিন্তু এই রাজ্য ভাগাভাগি সিদ্ধান্ত নেয়, এবং তিনি যখন আসলে যাচাই পরীক্ষা করলেন, একটা এক্সাম নিলেন যে আসলে কে কতটুকু ভালোবাসে, তো আমাদের তার ছোট মেয়ে কর্ডেলিয়া, তিনি কিন্তু ছিলেন মূলত এই কর্ডেলিয়া, কিন্তু তিনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করতেন। তিনি সরাসরি একটা কথা বলেছিলেন যে আমি আপনাকে এতটুকু ভালোবাসি এবং আমি এতটুকু আপনার জন্য করব। এবং তার যে 2 মেয়ে ছিল, এবং জনেরিল এবং রিগান, তারা সম্পত্তির লোভে আসলে তাকে আসলে বানিয়ে বানিয়ে, মানে হচ্ছে যেগুলো মানুষের মানে কি বলবো চাটুকারিতার যেগুলো ভাষা, যে কথা বলে আসলে মানুষ বেশি ফুলে যায়, সেই কথাগুলো বলে সম্পত্তি পাওয়ার লোভে তারা সেই কথাগুলো তার রাজাকে বলে মন জয় করার চেষ্টা করেছিলেন। তো রাজা আসলে বুঝতে পারেন নাই যে তাকে আসলে মূল আসলে ভালো যদি বেশি থাকে আসলে মানে প্রকৃত হবে, সেটা কিন্তু তার ছোট মেয়ে ভালোবাসে। তো রাজা আসলে যাচাই পরীক্ষায় মানে ভুল যাচাই করার কারণে তিনি তার সম্পত্তির বেশিরভাগ কিন্তু গনেরিল এবং রিগানকে আসলে লিখে দেয়, এবং তার গর্ডেলিয়াকে, ছোট মেয়েকে কিন্তু আসলে তিনি বঞ্চিত করেন। তো রাজার যখন আসলে শেষ বয়স আসে, সে শেষ বয়সে কিন্তু তিনি যে আসলে এই পরীক্ষাটা ভুল করেছিলেন সেটা কিন্তু তিনি শেষ বয়সে বুঝতে পারেন। এবং এবং শেষ বয়সে আসলে যখন তার আসলে তার আসলে সেবা যত্নের প্রয়োজন হয়, তখন কিন্তু তার যে বড় মেয়ে এবং মেজো মেয়ে, যাকে তিনি সবচেয়ে বেশি সম্পদ দিয়েছেন, তারা তাকে আর কিন্তু সেবা যত্ন আর নেয় না। কিন্তু কর্ডেলিয়া, তার ছোট মেয়ে, কিন্তু সেই রাজার কিন্তু আসলে এই পরিস্থিতিতে তিনি কিন্তু মানে একমাত্র মেয়ে হিসেবে তিনি পাশে ছিলেন। তো কিং লিয়ার থেকে প্রশ্ন আসলে এখানে তেমন কোনো উক্তি আসার মতো নাই, তো যদি প্রশ্ন আসে বিসিএস এ তো আসতে পারে কিং লিয়ার এটা আসলে মূলত কোন টাইপের রচনা, ট্রাজেডি টাইপের রচনা, এটা কার উক্তি, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার উক্তি। আচ্ছা, এবং সেখানে আমাদের প্রোটাগনিস্ট ক্যারেক্টার নিয়ে এখানে আসতে পারে। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে পরবর্তী ট্রাজেডি, সেটা হচ্ছে অথেলো। এটা হচ্ছে অথেলো, এটা হচ্ছে আমাদের পরবর্তী ট্রাজেডির নাম হচ্ছে অথেলো। আচ্ছা, অথেলোতে আমরা দেখবো যে যার নামে নামকরণ করা হচ্ছে অথেলো, তিনি ছিলেন হচ্ছে একজন
একজন খ্রিস্টান অধিবাসী, একজন খ্রিস্টান ব্যক্তি ছিলেন অথেলো, খ্রিস্টান অধিবাসী ছিলেন। এবং তার সাথে চলে আসে হচ্ছে ডেসডেমোনা, ডেসডে ডেসডেমোনা, যিনি ছিলেন হচ্ছে অথেলোর স্ত্রী, যিনি ছিলেন আমাদের অথেলোর স্ত্রী, অথেলোর স্ত্রী ডেসডেমোনা। এবং আরো দেখতে পাই এখানে ছিলেন হচ্ছে ইয়াগো নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু আমাদের এই ট্রাজেডির খলনায়ক ছিলেন হচ্ছে ইয়াগো, খলনায়ক ছিলেন। এবং সেখানে ক্যাসিও নামে আর একটা সুদর্শন যুবক ছিল, ক্যাসিও নামে আর একজন সুদর্শন যুবক ছিল, সুদর্শন যুবক ছিল। তো আমাদের যে ঘটনাটা মোড় নেয়, অর্থাৎ অথেলো যে ট্রাজেডিটা, সেটা আসলে মূল ট্রাজেডিতে মোড় নেয়। তো অথেলো তিনি একজন খ্রিস্টান ব্যক্তি ছিলেন এবং তার ডেসডেমোনা, তিনি তার স্ত্রী কিন্তু অসম্ভব ভালোবাসতেন। এবং তাদের যে ঘটনাটা দেখা যায়, অর্থাৎ আমাদের অথেলো যিনি আসলে খ্রিস্টান ব্যক্তি ছিলেন, তিনি মূলত আসলে ভেনিসের একজন সেনাপতি ছিলেন। তো ডেসডেমোনা আসলে এবং অথেলোর মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল, এবং সেই ডেসডেমোনা অথেলোকে আসলে পালিয়ে কিন্তু বিয়ে করেছিল। তো বিয়ে যখন আসলে তারা করেছিলেন, তখন অথেলো ডেসডেমোনাকে উপহার স্বরূপ তাকে একটা হ্যান্ডকারচিপ উপহার দেয়, তাকে একটা হ্যান্ডকারচিপ বা একটা রুমাল উপহার দিয়েছিল, যে রুমালটা হচ্ছে তাকে ভালোবাসার যে প্রমাণ স্বরূপ। অর্থাৎ মানুষ কিন্তু কখনো উপহার দেয়, সেই উপহারটা কিন্তু অথেলো ডেসডেমোনাকে হ্যান্ডকারচিপ রুমালটা উপহার দিয়েছিল। আচ্ছা, তো এই রুমালটা, অর্থাৎ আমাদের যে ইয়াগো নামে যে ব্যক্তি খলনায়ক ছিল, তার কাজই হচ্ছে, তার মূল উদ্দেশ্য ছিল যে ডেসডেমন এবং অথেলো সংসারে আগুন লাগাতে হবে। তো আগুন লাগানোর জন্য কিন্তু যা যা করা দরকার সবই কিন্তু তিনি প্ল্যানটা নিয়েছিলেন। এবং তার রাজ্যে ক্যাসিও নামে এক সুদর্শন যুবক থাকতেন। তো তিনি সিদ্ধান্ত নেন যে এই ক্যাসিও সুদর্শন যুবককে কাজে লাগিয়ে এই অথেলো এবং এই ডেসডেমোনা সংসারে আমি ফাটল ধরাবো। এটা উদ্দেশ্য ছিল হচ্ছে ইয়াগো, যিনি ছিলেন হচ্ছে এখানকার খলনায়ক। তিনি সিদ্ধান্ত নেয়, অর্থাৎ এই হ্যান্ডকারচিপটা, যেটা আসলে এই অথেলো আমাদের সেনাপতি তার প্রিয়তম স্ত্রীকে দিয়েছিলেন ডেসডেমোনাকে, সেই হ্যান্ডকারচিপটা কিন্তু ডেসডেমোনার সাথেই থাকতো। তো অথেলো কোনো এক কারণে কয়েকদিনের সফরে আসলে বাইরে বেরিয়েছিলেন, এবং তখনই কিন্তু ডেসডেমোনা একা একা ছিলেন। এবং সেখানে ইয়াগো এই ডেসডেমোনা থেকে হ্যান্ডকারচিপটা কোনোভাবে আসলে নিয়ে তিনি আসলে ক্যাসিও রুমে রেখে আসেন। এবং অথেলো যখন সেই বাইরে থেকে আসলেন, তখন এই ইয়াগো অথেলোকে যে বলেন যে আপনি যখন চলে গিয়েছিলেন, তখন এর মধ্যে কিন্তু আপনার ওয়াইফ ডেসডেমোনা এবং ক্যাসিওর মধ্যে কিন্তু একটা অবৈধ সম্পর্ক হয়ে গিয়েছে। এবং অবৈধ সম্পর্ক হয়েছে, তার প্রমাণটা কি? তার প্রমাণ হচ্ছে এই দেখেন, আপনি যে হ্যান্ডকারচিপটা, আপনি যে রুমালটা আপনার প্রিয়তমা ডেসডেমোনাকে দিয়েছিলেন, সেই রুমালটা পাওয়া গিয়েছে ক্যাসিওর রুমে। যেহেতু ওর রুমে পাওয়া গিয়েছে, তাহলে কিন্তু বুঝতে পারছেন যে ওর সাথে একটা অবৈধ সম্পর্ক ছিল। এর মধ্য দিয়ে কিন্তু তাদের যেই এবং এরপরে অথেলো কিন্তু এই ঘটনাটা শোনার পরে তিনি কিন্তু যাচাই বাছাই না করে, তিনি কিন্তু ওই মিথ্যা ঘটনা শুনে তার স্ত্রী ডেসডেমোনা কিন্তু তখনই হত্যা করে ফেলে। তো এর মধ্য দিয়ে কিন্তু আসলে মূলত নাটকটা ট্র্যাজেডিতে রূপান্তর হয়। তো বিশেষ যদি প্রশ্ন এসে থাকে যে এটা কিন্তু প্রশ্ন এটা দিয়ে দেয় যে হ্যান্ডকারচিপটা আসলে কে দিয়েছিলেন, এখানে হ্যান্ডকারচিপটা দিয়েছিল মূলত অথেলো ডেসডেমোনা কেন্দ্র করে। এবং এটা কিন্তু ছিল উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত ট্র্যাজেডি, তার নাম ছিল হচ্ছে অথেলো। তো প্রশ্ন যদি আসে এই চরিত্রগুলোর নাম এবং এর পাশাপাশি কিন্তু আমাদের কার লেখা, এটা থেকে প্রশ্ন আসতে পারে বিসিএস। আচ্ছা, তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তো সবাই ক্লিয়ারলি কমেন্টসে জানাবেন। আচ্ছা, ফারহানা সুমি লিখেছেন ক্লিয়ার, আরমিন আক্তার লিখেছেন ক্লিয়ার, আহমেদ সুমন লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমার পরবর্তী টপিকে। আজকে যে করে হোক উইলিয়াম শেক্সপিয়ার শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমরা কমেডিতে প্রবেশ করি। এতক্ষণ আমরা ট্র্যাজেডি দিয়েছিলাম, এবার আমরা প্রবেশ করবো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কমেডিতে। আছে প্রথম কমেডি হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি পার্ট শুরু হলো, তার একটা বিখ্যাত কমেডি অ্যাজ ইউ লাইক ইট। আচ্ছা, এই অ্যাজ ইউ লাইক কমেডিতে প্রোটাগনিস্ট ক্যারেক্টার হিসেবে দেখা যায়, কেন্দ্রীয় চরিত্রে চলে আসে, যার নাম ছিল হচ্ছে ফ্রেডারিক, যিনি ছিলেন সম্পর্ক হচ্ছে বড় ভাই, সম্পর্কে
বড় ভাই, এবং তার ছোট ভাই ছিলেন হচ্ছে ডিউক সিনিয়র। তার ছোট ভাই ছিলেন হচ্ছে ডিউক সিনিয়র। ডিউক সিনিয়র, তার ছোট ভাই ছিলেন হচ্ছে ডিউক সিনিয়র। ছোট ভাই ডিউক সিনিয়র, এবং তার পাশাপাশি তার একটা মেয়ে থাকেন, তার মেয়ের নাম ছিল হচ্ছে রোজালিন্ড। রোজালিন্ড ছিলেন হচ্ছে আমাদের ডিউক সিনিয়র, অর্থাৎ আমাদের যে এই ছোট ভাইয়ের মেয়ে, অর্থাৎ ডিউকের মেয়ে কিন্তু ছিল রেজালিন্ড। ডিউকের মেয়ে লিখে রাখলাম সংক্ষেপে। ডিউকের মেয়ের নাম ছিল হচ্ছে রোজালিন্ড, এবং তার যে বড় ভাইয়ের মেয়ের নাম ছিল হচ্ছে সিলিয়া। অর্থাৎ এই যে ফ্রেডারিকের যে মেয়ে ছিল, এই ফ্রেডারিকের মেয়ের নাম ছিল সিলিয়া। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের যাদের মাধ্যমে আমাদের ঘটনাটা শুরু হয়, অর্থাৎ আমাদের অ্যাজ ইউ লাইক ইট কমেডিটা মূলত আরম্ভ হয়েছিল এই ফ্রেডারিক, ডিউক সিনিয়র, রোজালিন্ড এবং সিলিয়াকে কেন্দ্র করে। তো এই ফ্রেডারিক বড় ভাই এবং ডিউক সিনিয়রের মধ্যে কিন্তু অনেকটা জমকালো সম্পর্ক ছিল, একটা অনেক ভালো সম্পর্ক ছিল। তো কোনো এক কারণে সম্পর্কটা আসলে মানে দা ক্রল সম্পর্কের রূপ নেয়, এবং তখন মূলত আসলে যে ফ্রেডারিক, অর্থাৎ এই বড় ভাই ফ্রেডারিক তিনি অন্যায়ভাবে এই ডিউক সিনিয়রকে তার যে বাড়ি তার একসাথে থাকতে, সেই বাড়ি ত্যাগ করতে তিনি কিন্তু আসলে বাধ্য করেন। এবং যখন বড় ভাই তার ছোট ভাইকে বাড়ি ত্যাগ করতে বাধ্য করে, তখন এই ডিউক সিনিয়রের যে মেয়ে আছে তার নাম হচ্ছে রোজালিন। তখন কিন্তু রোজালিন এই ডিউক সিনিয়রকে আসলে বাধা দেয় যে না বাবা, তোমাকে আমি বাড়ি থেকে যেতে দিব না। তো তখন কিন্তু তার যেই মানে চাচাতো বোন ছিল সম্পর্কে, তার নাম হচ্ছে সিলিয়া, অর্থাৎ ফ্রেডারিকের মেয়ে। এই সিলিয়া কিন্তু তখন রোজালিন বলে যে আমার বাবাকে যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয়, আমিও বাবার সাথে চলে যাবো, আমি এই বাড়িতে কিন্তু থাকবো না। তো তখন যখন এই কথাটা রোজালিন বলে, তখন সিলিয়া রোজালিনকে বাধা দেয় যে না, তুমি আমার বাসা থেকে যেতে পারবে না, যেহেতু একটা বান্ধবী ছিল এবং তাদের মধ্যে একটা ক্লোজ সম্পর্ক ছিল, মানে একই সাথে বান্ধবী প্লাস কাজিন। তখন বলে কি সিলিয়া তুমি যেতে পারবে না। তো কোনো না কোনো ভাবেই সেই রোজালিনকে কিন্তু সিলিয়া রেখে দিয়েছিলেন, এবং ডিউক সিনিয়র তিনি তার ভাই যেহেতু তাকে আসলে তার বাসা থেকে বিতাড়িত করেছিল, তখন কিন্তু তিনি একটা জঙ্গলে যে নিজেকে আসলে খুঁজে পান, অর্থাৎ তিনি আসলে জঙ্গলে আশ্রয় নেন। তো এই ফ্রেডারিক যে অন্যায়টা করেছিলেন, তো কোনো মানুষ আপনি যখন কারোর সাথে অন্যায় করবেন, কোনো না কোনো ভাবে কিন্তু আজকে হোক কিংবা 2 বছর পর হোক, কোনো না কোনো ভাবে আপনি যে অন্যায়টা তার কোনো একজনের সাথে করেছিলেন, কোনো না কোনো ভাবে ওই অন্যায়টা কিন্তু আপনার সাথে আরেকজন কিন্তু করবে। তো এমনই ভাবে কিন্তু ঘটনাটা ঘটেছিল আমাদের ফ্রেডারিক, অর্থাৎ এই ডিউক সিনিয়রকে যেভাবে তিনি বিতাড়িত করেছিলেন আর কয়েক বছর পরে, একইভাবে কিন্তু আমাদের ফ্রেডারিক তাকে কিন্তু আসলে এরকম বিতাড়িত করা হয়, এবং তিনিও কিন্তু তার ছোট ভাই ডিউক সিনিয়রের মতো জঙ্গলে আশ্রয় নেয়। এবং সেখানে নানা ক্রমে দেখা যায় যে আমাদের এই যে ফ্রেডারিক, অর্থাৎ তিনি অন্যায় করেছিলেন, তিনি নানাভাবে কিন্তু মূলত একজন ধার্মিক ব্যক্তিতে রূপান্তর হয়ে যায়, মানে শেষ বয়স সবাই ভালো থাকতে চায়, সেটা কিন্তু তার মধ্যে দেখা যায়। তো বিসিএস যদি প্রশ্ন এসে থেকে আসতে পারে যে অ্যাজ ইউ লাইক ইট এটা কোন টাইপের রচনা, কমেডি টাইপের রচনা, এখান থেকে যেই অর্থাৎ ফ্রেডারিক, ডিউক সিনিয়র এগুলো আসলে কোন চরিত্র, মানে কোন চরিত্র হিসেবে কোন কমেডিতে আছে, এগুলো কিন্তু বিসিএস এ আসতে পারে। আচ্ছা, এখানে একটা বিখ্যাত উক্তি আছে, এটা হচ্ছে সুইট আর দ্য ইউজেস সুইট আর দ্য সুইট আর দ্য ইউজেস সুইট আর দ্য ইউজেস ইউজেস অফ অ্যাডভার্সিটি, যার মানে হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর। অর্থাৎ যার জীবনে দুঃখ নাই, সে কিন্তু মানে সফলতা যে আসে, সফলতার যে একটা আলাদা মানে অনুভূতি আছে, সেটা কিন্তু আসলে বুঝতে পারে। এবং এটা উইলিয়াম শেক্সপিয়ার একটা বিখ্যাত উক্তি, অ্যাজ ইউ লাইক ইট কমেডির অন্তর্ভুক্ত, অর্থাৎ দুঃখের প্রয়োজনীয়তা হচ্ছে মধুর। এবং এই অ্যাজ ইউ লাইক ইটে দুইটা কবিতা রয়েছে, অ্যাজ ইউ লাইক ইটে দুইটি কবিতা আছে, সেখান থেকে উইলিয়াম শেক্সপিয়ারের দুইটা বিখ্যাত কবিতা আছে। আমরা এখন প্রবেশ করব সেই দুইটা বিখ্যাত কবিতা, আমরা এখন সেই দুইটা বিখ্যাত কবিতা প্রবেশ করব। আচ্ছা, তার দুইটা বিখ্যাত কবিতার একটা নাম হচ্ছে আন্ডার দ্য গ্রিন উড ট্রি। আন্ডার দ্য গ্রিন উড ট্রি গ্রিন উড ট্রি উড ট্রি, এটা হচ্ছে তার একটা বিখ্যাত কবিতা আন্ডার দ্য গ্রিন উড ট্রি, যেটা কিন্তু অ্যাজ ইউ লাইক ইট কমেডির অন্তর্ভুক্ত একটা বিখ্যাত কবিতা আন্ডার দ্য গ্রিন উড ট্রি। আচ্ছা, তো এই 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 কবিতার মেন থিমই কিন্তু ছিল আসলে গ্রামীণ জীবনের সৌন্দর্য,
অর্থাৎ গ্রামীণ বাংলাদেশ সৌন্দর্যতা নিয়ে কিন্তু আসলে মূলত আমাদের উইলিয়াম শেক্সপিয়ার কবিতা সেই জয়গড়টায় গিয়েছেন। অর্থাৎ আমাদের উইলিয়াম শেক্সপিয়ার তিনি বলেছেন যে যারা আসলে শহরে বাস করে তারা যদি নিজের জীবনকে পরিবর্তন করতে হয় তাহলে তাদের উচিত হচ্ছে গ্রামে যাওয়া, এবং গ্রামে গেলে কি হবে, গ্রামে গেলে সে গ্রামীণ বাংলার অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে, এবং তার ভেতরে যে শহরে শহরে থাকার ফলে তার ভেতরে যে আসলে যান্ত্রিকতার যে ছায়া, সেই যান্ত্রিকতাটা গ্রামের সহজ সরল সাধারণ মানুষের সাথে মিশে তার যান্ত্রিকতাটা কিন্তু তার ভেতর থেকে দূর হয়ে যাবে। এই মিলে কিন্তু আমাদের এক কথা যদি বলি যে বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশের মতো তিনি যেরকম আসলে বাংলার প্রকৃতিকে বন্দনা করেছেন, তেমনি ভাবে কিন্তু আমাদের উইলিয়াম শেক্সপিয়ার তার আন্ডার দ্য গ্রিন উড ট্রি এই পোয়েমে কিন্তু তিনি গ্রামীণ বাংলার সৌন্দর্যের আসলে বন্দর এবং গ্রামীণ বাংলার সৌন্দর্য যে আসলে কত সুন্দর সেই বিষয়টিকে তিনি অবলোকন করেছেন। আচ্ছা, এখানে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেই কবিতার নাম হচ্ছে ব্লো ব্লো দ্য উইন্টার ওয়াইন। আর একটা কবিতা হচ্ছে বিখ্যাত কবিতা ব্লো 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 দ্য উইন্টার ওয়াইন, উইন্টার উইন্টার ওয়াইন্ড, উইন্টার ওয়াইন্ড। আচ্ছা, এটা তার হচ্ছে আর একটা বিখ্যাত কবিতা উইলিয়াম শেক্সপিয়ার, সেটাও কিন্তু আমাদের অ্যাজ ইউ লাইক ইট এই কমেডির অন্তর্ভুক্ত হচ্ছে। এখানে আমাদের মেইন থিমটা কিন্তু ছিল যে আপনাকে কেউ যখন কষ্ট দিবে, এবং সেই কষ্টটা দেখেন, কষ্ট এখানকার মেইন থিম হচ্ছে কষ্ট, অর্থাৎ একটা হচ্ছে শীতের কষ্ট। তো এখন কিন্তু শীতকাল চলে, আপনার কিন্তু শীতে যদি মানে কম্বল বা যদি কোনো ধরনের কোনো কিছু গা না দিয়ে আপনি যদি ঘুমিয়ে থাকেন, মানে তাহলে কিন্তু আপনি শীতের যন্ত্রণা অনুভব করবেন, কিংবা যারা রাস্তায় আসলে থাকে তারা কিন্তু শীতের যন্ত্রণাটা উপলব্ধি করতে পারে। তো শীতের কিন্তু একটা কষ্ট আছে, এবং যারা উত্তরবঙ্গে থাকেন তারা কিন্তু এখন পঞ্চগড়ে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা। গত দিন দেখলাম চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, এবং আজকে পেপারে দেখলাম যে জানুয়ারিতে নাকি 70 এমন ভাবে আসবে যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামতে পারে। তো শীতে কিন্তু অনেক কষ্ট, যারা গরিব মানুষ তারা কিন্তু আসলে অনেক কষ্ট পোহাতে হয়। আচ্ছা, তো এই কষ্ট কিন্তু একভাবে আছে, শীতের মাধ্যমে কষ্ট আসে, এবং আর একটা কষ্ট আছে বন্ধু যখন আসলে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড যখন আপনাকে কথার মাধ্যমে কষ্ট দেয়, কোনো কাজের মধ্যে কষ্ট দেয়, সেই কষ্টটা কিন্তু মানে চলে আসে। তো উইলিয়াম শেক্সপিয়ার মতে এই শীতের কষ্ট অপেক্ষা বন্ধু যখন কোনো কথার মাধ্যমে আপনার কষ্ট দেয়, আপনি শীতের কষ্ট হয়তো বা গরম আসলে ভুলে যাবেন, কিন্তু বন্ধুর কষ্টটা কিন্তু আপনি কোনোভাবে ভুলতে পারবেন না। সেটা কিন্তু আমাদের উইলিয়াম শেক্সপিয়ার এই ব্লো ব্লো দ্য উইন্টার ওয়াইন এই পোয়েমের মাধ্যমে তিনি বুঝিয়েছেন। এবং এখানে কয়েকটা লাইন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, অর্থাৎ সেটা হচ্ছে লিখে দিচ্ছি, ব্লো ব্লো দ্য উইন্টার ওয়াইন্ড, দ্য উইন্টার ওয়াইন্ড, blow the winter wine, though art not so unkind, though art not so unkind, so unkind as man's ingratitude, as man's ingratitude, thy tooth is not so keen, thy tooth is not so keen, is not so keen, because thou art not seen, not seen। আচ্ছা, তো আমাদের কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার এই ব্লো ব্লো দ্য উইন্টার ওয়াইন এখান থেকে বিখ্যাত একটা উক্তি কিন্তু এটা, অর্থাৎ এই লাইনগুলো কিন্তু হুবই বিসিএস এ দিয়ে দেয়, এবং আপনাকে প্রশ্ন করে যে এই লাইনগুলো আসলে কার মানে কোন কবিতা থেকে চয়ন করা হয়েছে কিংবা কার কবিতা থেকে নেওয়া হয়েছে। উত্তর কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার কবিতা থেকে নেওয়া হয়েছে, এবং যেটা কিন্তু অন্তর্ভুক্ত ছিল অ্যাজ ইউ লাইক ইট কমেডির অন্তর্ভুক্ত কিন্তু দুইটা কবিতায় ছিল। আচ্ছা, তো ব্লো ব্লো দ্য উইন্টার ওয়াইন, দ্য আর্ট নট সো আনকাইন্ড অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড, অর্থাৎ শীতের যে বাতাস প্রবাহিত হয়, ঠান্ডা বাতাস, শীতল বাতাস, তো যখন আসলে কোনো একজন ব্যক্তি তার ইনগ্র্যাটিটিউড মানে হচ্ছে অকৃতজ্ঞতা, অর্থাৎ যখন আসলে কোনো বন্ধু অকৃতজ্ঞতা প্রকাশ করে, কিংবা আসলে তিনি কৃতজ্ঞতা স্বীকার করতে চান না, তখন আসলে মানুষের হৃদয়ে যে ব্যথাটা পায়, হৃদয়ে যে আসলে হার্ট করে, সেটা কিন্তু শীতের বাতাস কষ্ট দেওয়া অপেক্ষা আরো বেশি আসলে হার্ট করে থাকে, এবং সেটা আসলে মানে ধারালো যে দাঁত, সেই ধারালো দাঁতের মতো কিন্তু অনেকটা ধারালো হয়ে থাকে সে কষ্টের বেদনা। সেগুলো কিন্তু আমাদের উইলিয়াম শেক্সপিয়ার এই লাইনগুলোর মধ্য দিয়ে বলেছেন। তো আমি যে লাইনগুলো বললাম এগুলো কিন্তু বিসিএস হুবই কিন্তু অনেক সময় দিয়ে দেয়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অ্যাজ ইউ লাইক ইট কমেডি যে দুইটা কবিতা ছিল, সেই দুইটা কবিতা চলে গেল। একটা কবিতা হচ্ছে আমাদের বললাম আন্ডার দ্য গ্রিন উড ট্রি গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে, এবং আর একটা কবিতা হচ্ছে ব্লো ব্লো দ্য উইন্টার ওয়াইন, সেটা হচ্ছে
বন্ধুর যে শীতের বন্ধু এবং মানে কষ্ট নিয়ে, সেটা আসলে বন্ধুর কষ্ট, শীতের কষ্ট, দুইটা কষ্ট নিয়ে কিন্তু আমাদের এখানে বলা হয়েছে। আচ্ছা, এবার চলে যাব হচ্ছে আমরা পরবর্তী কমেডিতে। পরবর্তী কমেডি যার নাম হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। পরবর্তী কমেডি হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। দ্য মার্চেন্ট অফ ভেনিস। দ্য মার্চেন্ট অফ ভেনিস হচ্ছে তার পরবর্তী উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী কমেডি, দ্য মার্চেন্ট অফ ভেনিস কমেডি। আচ্ছা, এই কমেডিতে বিখ্যাত ব্যক্তি হিসেবে চলে আসে জিউ শাইলক। জিউ শাইলক, শাইলক যিনি ছিলেন মূলত একজন ইহুদি নিষ্ঠুর ব্যক্তি, একজন ইহুদি ইহুদি নিষ্ঠুর ব্যক্তি ছিলেন হচ্ছে, যিনি পাষাণ হৃদয়ের ব্যক্তি ছিলেন, ইহুদি নিষ্ঠুর ব্যক্তি, যার নাম ছিল শাইলক। আচ্ছা, দুই নাম্বার ছিলেন হচ্ছে অ্যান্টোনিও। অ্যান্টোনিও অ্যান্টোনিও যিনি ছিলেন কিনা ওই সমাজের একজন ব্যবসায়ী। আচ্ছা, তো আমাদের মেইন কমেডিটা কিন্তু এই দুইজনকে কেন্দ্র করে আসলে ঘটানো হয়। তো আমাদের যে অ্যান্টোনিও নামে যে ব্যবসায়ী ছিল, তিনি মূলত একটু গরিব ছিলেন, তিনি একজন ব্যবসায়ী ছিলেন, এবং তিনি এই শাইলক অর্থাৎ সেই সমাজের সবচেয়ে নিকৃষ্ট ইহুদি নিষ্ঠুর ব্যক্তি, যা আসলে অনেক টাকা পয়সার মালিক ছিলেন, সেই ব্যক্তি থেকে আমাদের অ্যান্টোনিও কিছু টাকা আসলে ধার নিয়েছিলেন। তো ধার নেওয়ার সময় শাইলক কিন্তু একটা সময় বেঁধে দেয় তাকে, যে তুমি যদি একটা সময় তোমাকে দিয়ে দিলাম, একটা ডেডলাইন দিয়ে দিলাম, তুমি যদি এই ডেডলাইনের মধ্যে আমার টাকাটা ফেরত না দিতে পারো, তাহলে আমি তোমার শরীর থেকে কিন্তু এক টুকরো কিন্তু মাংস, আমি তোমাকে সরি এক টুকরো না, আমি তোমার শরীর থেকে 1 পাউন্ড মাংস, আমি তোমার শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে রেখে দেবো, যদি আমাকে তুমি সঠিকভাবে সঠিক সময় টাকাটা ফেরত না দিতে পারো। তো দেখা যায় যে আহ টাকা দেওয়ার সময় আসলে তিনি দেখা যায় যে অ্যান্টোনিও তিনি তার আসলে সময়টা তিনি ব্রেক করে ফেলে, কারণ তাকে ওই টাইমে টাকা দেওয়ার মতো সামর্থ্য আসলে তার ছিল না। এবং তখন কিন্তু শায়লক সবার সামনে ঘোষণা দেয়, সে যেহেতু আমার টাকা দিতে পারে না টাইমের মধ্যে, আমি তার শরীর থেকে একটা 1 পাউন্ড আসলে মাংস কেটে নেব, এবং সে হাতে কলমে সবাইকে দেখিয়ে দেয়, সমাজের মানুষকে, যে আমার কিন্তু তার সাথে একটা চুক্তি ছিল, সে টাকা দিতে না পারলে আমি তার শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে দিব। তো অ্যান্টোনি আসলে কয়েকজন আসলে খুব বুদ্ধি খুব ট্যালেন্ট খুব কাছের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, যারা কিন্তু অনেক অনেক বুদ্ধি মানে তারা কিন্তু অনেক মেধাবী ছিলেন এই দিক দিয়ে, যে আসলে কখন কোন সিচুয়েশন হ্যান্ডেল করতে হয় তাদের সেই বন্ধুত্ব জানা ছিল। তখন তাদের সেই বন্ধুগুলো অ্যান্টোনিও সেই বন্ধুগুলো এই ইহুদি শায়লককে বলেন যে হ্যাঁ ঠিক আছে, যে তুমি যে তোমার সাথে চুক্তি ছিল যে তুমি তার টাকা দিতে না পারলে তুমি তার শরীর থেকে 1 পাউন্ড আসলে মাংস কেটে রাখবে, এটা যেরকম ঠিক আছে, তবে এটা আমরা বলে রাখলাম আমাদের পক্ষ থেকে, তুমি তার মাংস কাটবে আমার সামনে, ঠিক আছে, তবে মাংস কাটার সময় যাতে করে তার শরীর থেকে আসলে 1 ফোঁটাও রক্ত না পড়ে, কারণ তুমি চুক্তিতে তোমার লেখা আছে তুমি শরীর থেকে মাংস কাটবা, কিন্তু তোমার চুক্তিতে কোথাও লেখা নেই যে সেখানে মাংস কাটার ফলে রক্ত পড়তে পারবে, এটা কিন্তু কোথাও লেখা নেই। তো তুমি তার মাংস কাটো আমাদের সামনে ঠিকই আছে, তবে সে মাংস কাটার পরে যদি 1 ফোঁটা রক্ত পড়ে, তাহলে কিন্তু একইভাবে আমরা কিন্তু তোমার মাংসগুলো আমরা কেটে রেখে দিব। এই কথা শোনার পরে কিন্তু শায়লক তিনি বুদ্ধির মধ্য দিয়ে এই অ্যান্টোনিওর বন্ধুদের কাছে পরাস্ত হয়, এবং সেই মেধাবী বন্ধুদের কারণে কিন্তু অ্যান্টোনিও তার এই বিপদ থেকে তিনি কিন্তু রক্ষা পান। চমৎকার কিন্তু একটা ঘটনা ছিল আমাদের এই মার্চেন্ট অফ ভেনিস এই কমেডিটা। তো এটা কিন্তু বিশেষ দিয়ে দেয় যে মার্চেন্ট অফ ভেনিস এটা মূলত কোন টাইপের রচনা, এটা উইলিয়াম শেক্সপিয়ার কমেডি টাইপের রচনা, এবং তার রচয়িতা ছিলেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এবং এখান থেকে কিন্তু আর একটা বিখ্যাত উক্তি ছিল, সেটা হচ্ছে অল দ্যাট গ্লিটার্স। আমরা যেটা আসলে জেনে থাকি অল দ্যাট গ্লিটার্স অর্থাৎ যেটা উক্তিটা আমরা সবাই ছোটবেলায় পড়েছি, চকচক করলে স্বর্ণ হয় না, অল দ্যাট গ্লিটার্স, অল দ্যাট অল দ্যাট গ্লিটার্স অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলে কিন্তু আসলে স্বর্ণ হয় না। এই উক্তিটা কিন্তু নেওয়া হয়েছিল আমাদের এই দ্য মার্চেন্ট অফ ভেনিস এই কমেডি থেকে উক্তিটা নেওয়া হয়েছিল।
আচ্ছা, চলে গেল হচ্ছে আমাদের দ্য মার্চেন্ট অফ ভেনিস। এবার চলে যাবো আমাদের পরবর্তী রচনার নাম হচ্ছে দ্য কমেডি অফ ইরোডস। সামনে যেগুলো আছে খুব ছোট ছোট, দ্য কমেডি অফ ইরোডস, দ্য কমেডি অফ ইরোডস হচ্ছে তার পরবর্তী কমেডির নাম হচ্ছে দ্য কমেডি অফ ইরোডস, কমেডি অফ ইরোডস। আচ্ছা, এই কমেডি দেখা যায় যে তাদের সমাজে দুজন ব্যক্তি থাকে, সেই দুজন ব্যক্তির হাঁটা চলা চালচলন এবং চেহারাও মানে দুজনের চেহারা পর্যন্ত মানে মিল। এবং যেটা আসলে মূলত আমরা দেখি যারা জমজ হয়ে থাকে তাদের কিন্তু আসলে মানে চেহারা দেখে চেনা যায় না যে কোনটা আলাল কোনটা দুলাল। তাদের কিন্তু আসলে মানে নাম ধরে বলতে হয় যে যখন আলাল বলে ডাক দিই তখন আলাল ডাক শোনে, যখন দুলাল বলে ডাক দিই তখন দুলাল ডাক শোনে। এর আগে কিন্তু আসলে মানুষের চিনতে কষ্ট হয় যে কোনটা আলাল কোনটা দুলাল, কারণ সবার চেহারা কিন্তু একরকম। তেমনই কিন্তু আসলে দুইজন ব্যক্তি দেখা গিয়েছিল দ্য কমেডি অফ ইরোডস এই কমেডিতে। তো সেই দুইজন ব্যক্তিকে আসলে সমাজের মানুষ সহজে চিনতে পারে না। তো তাদের মধ্যে কিন্তু সেই ব্যক্তি অর্থাৎ সমাজের মানুষের মধ্যে দুইজন ব্যক্তি চেনার মধ্যে ইরোর বা ভুলটা হয়ে থাকে, অর্থাৎ আলালকে বলে দুলাল, দুলালকে বলে হচ্ছে আলাল, মানে এক্সাম্পল দিলাম। এবং সেই ঘটনা কেন্দ্র করে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার তার বিখ্যাত কমেডিটি রচনা করেছে। জাস্ট জেনে রাখেন যে দ্য কমেডি অফ এরর্স হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত কমেডি। আচ্ছা, তো এবার যাবো হচ্ছে আমার পরবর্তী কমেডিতে। সে পরবর্তী কমেডির নাম হচ্ছে এ মিড সামার নাইটস ড্রিম, এ মিড সামার নাইটস ড্রিম, এ মিড সামার নাইটস ড্রিম। তার পরবর্তী কমেডির নাম হচ্ছে এ মিড সামার নাইটস ড্রিম। তো এই মিড সামার নাইটস ড্রিমে দেখা যায় যে এথেন্সের ডিউক থিসিয়াস দুজন ব্যক্তি আসেন, একটু মুছে দিচ্ছি উপরে। আচ্ছা, তো আমরা যেখানে আছি এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী কমেডি, তার নাম হচ্ছে এ মিড সামার নাইটস ড্রিম। আচ্ছা, তো মিড সামার নাইটস ড্রিমে আমরা দেখতে পাই যে এখানে দুজন চরিত্র আসে। একজন হচ্ছে এথেন্সের ডিউক থিসিয়াস, একজন হচ্ছে থিসিয়াস থিসিয়াস যার বাড়ি ছিল হচ্ছে এথেন্সে। তিনি রাজা ছিলেন, এথেন্সের রাজা হচ্ছে থিসিয়াস। এবং আরেকজন চলে আসে, তিনি হচ্ছে অ্যামাজন নামে একটা জায়গা ছিল, সে অ্যামাজনের রানী, যার নাম ছিল হচ্ছে হিপোলিটার। হিপোলিটার ছিলেন হচ্ছে অ্যামাজনের রানী, অ্যামাজনের রানী অ্যামাজনের রানী। আচ্ছা, এই অ্যামাজনের রানী হিপোলিটার এবং এথেন্সের রাজা থিসিয়াসের যে আসলে শুভ বিবাহ কেন্দ্র করে কিন্তু আমাদের এই উইলিয়াম শেক্সপিয়ার তার বিখ্যাত এই মিড সামার নাইটস ড্রিম, অর্থাৎ আসলে মানে মধ্য গ্রীষ্মের একটা নাইটের স্বপ্ন, সেটা কিন্তু তিনি আসলে এই চরিত্রের মাধ্যমে তিনি কিন্তু আসলে দেখিয়েছিলেন। আচ্ছা, তো এখানে কিন্তু আমাদের তেমন আসলে মানে পড়ার মতো কিছু না, জাস্ট জেনে রাখতে হবে যে মিড সামার নাইটস ড্রিম মূলত উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত কমেডি। তো লাস্টে যত আসলে সামনে এগোবো তত কিন্তু আসলে বেশি তেমন পড়ার না। তো এখানে কিন্তু একটা কোটেশন মনে রাখতে হবে, সেটা হচ্ছে দ্য কোর্স অফ ট্রু লাভ, দ্য কোর্স অফ ট্রু লাভ, অর্থাৎ আমাদের এই মিড সামার নাইটস ড্রিমের একটা কোটেশন, দ্য কোর্স অফ ট্রু লাভ। আমি যেটা বলছিলাম সামনে কিন্তু বিসিএস লিটারেচার প্রশ্ন কঠিন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, যেহেতু 46 হচ্ছে সহজ হয়েছিল। দ্য কোর্স অফ ট্রু লাভ, দ্য কোর্স অফ ট্রু লাভ, ট্রু লাভ নেভার ডিড রান স্মুথ, নেভার ডিড রান স্মুথ, নেভার ডিড রান স্মুথ। তো যেটা বলেছিলাম দ্য কোর্স অফ ট্রু লাভ নেভার ডিড রান স্মুথ, অর্থাৎ সত্যিকারের ভালোবাসা কিন্তু সবসময় আসলে মসৃণ পথে মানে সহজ পথে চলতে পারে না। সত্যিকারের ভালোবাসায় কিন্তু অনেক বাধা অনেক বিপত্তি থাকে। সেটা কিন্তু আমাদের এই উইলিয়াম শেক্সপিয়ার এই মিড সামার নাইটস ড্রিমে এই উক্তিটির মাধ্যমে কিন্তু আসলে বলেছেন। আচ্ছা, তার পরবর্তী কমেডি হচ্ছে টুয়েলথ নাইট। তার পরবর্তী নাটক হচ্ছে টুয়েলথ নাইট। এটা জাস্ট মনে রাখলে হবে যে টুয়েলথ নাইট ছিল হচ্ছে তার মানে আর একটা যে কমেডি, জাস্ট মনে রাখলে হবে যে উইলিয়াম শেক্সপিয়ারের টুয়েলথ নাইট উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত কমেডি ছিল। জাস্ট এতটুকুই মনে রাখলে হবে বিসিএস পরীক্ষার জন্য। আচ্ছা, এখান থেকে বিস্তারিত আসার তেমন কোনো সুযোগ নাই। আচ্ছা, আমরা কিন্তু ক্লাসের একদম শেষ মধ্যে চলে এসেছি। আমরা উইলিয়াম শেক্সপিয়ারের সবশেষ যেই কমেডি দিয়ে আমরা আমাদের ক্লাসটি শেষ করবো এবং আমাদের এই উইলিয়াম শেক্সপিয়ারের মানে চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। আমরা কিন্তু সেখানে এখনই চলে যাব। তো এই কমেডি পড়ার ফলে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার A to Z কিন্তু আমরা একটা ক্লাসে কমপ্লিট করে ফেললাম। এবং একটা ক্লাস থেকে উইলিয়াম শেক্সপিয়ার থেকে কিন্তু বিসিএস প্রশ্ন থাকবেই, কমপক্ষে 2 মার্কস থাকুক 3 মার্কস থাকুক। তো আজকের ক্লাসে কিন্তু সেটা একদম কমপ্লিট করে দিলাম। আচ্ছা, তো তারপর সবশেষ রচনা হচ্ছে দ্য টেম্পেস্ট, দ্য টেম্পেস্ট কমেডি, দ্য টেম্পেস্ট কমেডি তার হচ্ছে সবশেষ রচনা। আচ্ছা, তো
তো আমাদের এই রচনায় দেখা যায় এখানে আমাদের চরিত্র চলে আসে আলোনসো। আলোনসো যিনি ছিলেন হচ্ছে নেপলসের রাজা, তিনি ছিলেন হচ্ছে নেপলস নামে একটা রাজ্যের রাজা। রাজা রাজা ছিলেন হচ্ছে আলোনসো। আচ্ছা, এবং সেখানকার রাজকুমার হিসেবে ছিলেন হচ্ছে ফার্ডিন্যান্ড। ফার্ডিন্যান্ড ফার্ডিন্যান্ড ছিলেন হচ্ছে সেই রাজ্যের রাজকুমার। রাজকুমার এবং রাজার একটা ভাই ছিলেন, সেই ভাইয়ের নাম ছিল হচ্ছে সেবাস্টিয়ান। সেবাস্টিয়ান ছিলেন হচ্ছে রাজার ভাই। সেবাস্টিয়ান ছিলেন রাজার ভাই। সেবাস্টিয়ান ছিলেন হচ্ছে রাজার ভাই, ছিলেন হচ্ছে সেবাস্টিয়ান। এবং এর পাশাপাশি অ্যান্টোনিও। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে অ্যারিয়েল অ্যান্ড ক্যালিবান। অ্যারিয়েল অ্যান্ড ক্যালিবান নামে অশরীরী আত্মা কিন্তু এখানে দেখা যায়। অ্যারিয়েল এবং ক্যালিবান নামে অশরীরী আত্মা। অশরীরী আত্মা কিন্তু আসলে অশরীরী আত্মা আমাদের এখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সোয়াং সং রচনা। সোয়াং সং রচনা, সোয়াং সং রচনা। সোয়াং সং মানে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সর্বশেষ রচনা। এরপরে তিনি আর কোনো ধরনের রচনা আসলে তিনি সাহিত্য রচনা করেন। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের জীবনের সবশেষ সোয়াং সং মানে সবশেষ রচনা কিন্তু, আর যেটাকে আসলে সোয়াং সং রচনা বলে, সেই রচনার নাম হচ্ছে দ্য টেম্পেস্ট কমেডি। ইনফরমেশনটা কিন্তু বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আসলে। আচ্ছা দেখেন, দেখা হয় যে আচ্ছা, তো আমাদের যে আসলে যারা চরিত্র ছিলেন, যেমন অ্যালোনসো নেপলসের রাজা, ফার্ডিন্যান্ড রাজকুমার এবং সেবাস্টিয়ান রাজার ভাই, তারা আসলে একটা সমুদ্র পথে, তারা একটা জাহাজে সমুদ্র পথে যাত্রা করে। সেই সমুদ্র পথে যাত্রা করার ফলে হঠাৎ করে একটা বিশাল একটা ঝড় শুরু হয়। এমন একটা ঝড় যে এই ঝড়ে আসলে কারো বেঁচে থাকার কোনো ধরনের পসিবিলিটি আর সুযোগ নাই। তো সেই ঝড় যখন আসলে মানুষ ডুবে অবস্থা ডুবে যাবে যে কোনো সময়, তখনই আসলে দেখা যায় সেই মুহূর্তে অ্যারিয়েল এবং ক্যালিবার নামে দুইজন অশরীরী আত্মা হাজির হয়। এবং সেই অশরীরী আত্মা তারা বিশেষ শক্তির মধ্য দিয়ে, যে শক্তিটা আসলে মানুষের থাকে না, তারা বিশেষ শক্তির মধ্য দিয়ে আসলে সেই অ্যালোনসো নেপলসের রাজা, ফার্ডিন্যান্ড রাজকুমার, সেবাস্টিয়ান রাজার ভাই, তাদের কিন্তু সেই অশরীরী আত্মা সেই বিপদকে কিন্তু আসলে হত্যা করে এবং তাদের সাহায্যে কিন্তু বাকি অন্যান্য জাতিরা রক্ষা পায়। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে একটা কমেডি রচনা করেছেন উইলিয়াম শেক্সপিয়ার, এবং এটা ছিল উইলিয়াম শেক্সপিয়ারের সোয়াং সং বা সবশেষ রচনা। এর মধ্য দিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাসটা একদম শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের আজকের ক্লাসটি একদম শেষ হয়ে গেল। তো আজকে যে ক্লাসটি নিলাম, এই ক্লাস থেকে যদি বিসিএস সামনে প্রশ্ন কঠিন করে, ইনশাল্লাহ কমপক্ষে মানে গরিবানা পক্ষে 2 মার্কস, এবং যদি আপনার ভাগ্য ভালো থাকে ইনশাল্লাহ 3 মার্কসের প্রশ্ন কমন পাবে। তো আজকের ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের যদি অন্য কোনো পরামর্শ থেকে থাকে ক্লাস নিয়ে, সেটাও আপনি জানাতে পারেন। তো আজ ক্লাস কেমন লেগেছে একটু জানাবেন। তো আমাদের এই কোর্সের মেন থিমই হচ্ছে, দেখেন আমরা যে টপিকগুলো কিন্তু এগিয়েছি, আমি যদি আপনাদের একটু রিমাইন্ড দিই, আমরা কিন্তু গত মঙ্গলবার আমরা ক্লাস শেষ করেছি। আমাদের কিন্তু আজকে সপ্তম ক্লাস হলো, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত কিন্তু আমরা 47তম বিসিএস এর যে 130 প্লাস ওঠানোর যে ব্যাচ, সে 130 প্লাস ওঠানোর ব্যাচে কিন্তু আমরা 60টা ক্লাস কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি। তো ক্লাস আসলে কেমন লেগেছে একটু কমেন্টস করে আসলে জানাবে যে আমাদের আসলে ক্লাসগুলো কেমন লাগছে। তো আমরা যে 60টা ক্লাসে যে টপিকগুলো পড়িয়েছি, মানে আপনি অ্যাটলিস্ট, এবং আমাদের যে পড়াগুলো দেওয়া হচ্ছে অলরেডি কিন্তু আপনি কমপক্ষে, আমি ধরতে গেলে কমপক্ষে আপনি 15 থেকে 17 মার্কসের পড়া, আপনি 15 থেকে 17 মার্কসের টপিক কিন্তু এর মধ্যে মানে কমপ্লিট করে ফেলেছেন। সাপোজ মানসিক দক্ষতার আগের দিন যে ক্লাসটা হলো, আমি সেই ক্লাসটা আমার যেহেতু রুটিন করা আছে, সেই ক্লাসে কিন্তু বিসিএস এর প্রশ্ন আসবে, মানে মিস নাই। এই উইলিয়াম শেক্সপিয়ার থেকে বিসিএস এর প্রশ্ন আসবে। গতকাল ক্লাস যেটা নিয়েছি, মানে রেনেসা পিরিয়ডের একদম বেসিক আলোচনা, প্রিপারেশন ফর নেসা, ওখান থেকে কিন্তু বিসিএস এর প্রশ্ন আসবেই, মানে 2 মার্কস ও 1 মার্কস। তো সাহিত্য যে 2টা ক্লাস নিয়েছি, এখান থেকে কমপক্ষে 4-5 মার্ক 2 মার্কস কমন, মানে 2 ক্লাসে কমন পাবেন। এবং ইংরেজি গ্রামার কিন্তু আমি ভয়েস ধরেছিলাম টেন্সের পরে, সেই ভয়েস থেকে কিন্তু বিসিএস এর প্রশ্ন প্রতিবারই আসে। তো যা যা পড়াচ্ছে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের যে কোনো বলে 130 প্লাস ধরতে হবে। 130 প্লাস ধরার জন্য কিন্তু আমরা সব আইটেম পড়বো না। আবার বলছি, 130 প্লাস পড়ার জন্য কিন্তু আমরা সব আইটেম পড়বো না। আপনার ফ্রেন্ডরা হয়তো অন্যভাবে প্রিপারেশন নিবে, কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে স্মার্ট ওয়েতে। স্মার্ট ওয়েতে আমাদের লক্ষ্য হচ্ছে যে কোনো মূল্যে 130 প্লাস পাওয়া। তো 130 প্লাস পাওয়ার জন্য বিসিএস এর টপিক যেগুলো ইম্পর্টেন্ট টপিক, সেগুলো হচ্ছে 150টার মতো ইম্পর্টেন্ট টপিক আছে। যে আর বিসিএস এ একদম এ টু জেড সিলেবাস মিলে টপিক হবে কমপক্ষে 500 টপিক। তো 500 টপিক কিন্তু আপনার পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। যে ব্যক্তি 500 টপিকের উপর প্রিপারেশন নেবে, তার প্রিলিমিনারি পাস হবে না। যে লিখে দিলাম, ক্রস দিয়ে দিলাম, আর তার জীবন প্রিলিমিনারি পাস হবে না, কারণ সে 500 টপিক পড়ে যাবে, সব টপিক সে আসলে মনে রাখতে পারবে না। তো যারা 150 টপিকের উপর প্রিপারেশন নিবে, তাদের কিন্তু আসলে 130 প্লাস পাওয়ার জন্য খুবই মানে হেল্পফুল হবে। এবং 105 টপিক শেষ করে আপনি কিন্তু রিভিশন দেওয়ার জন্য অবরত সময় পাবেন। সেটা কিন্তু 500 টপিক যে ব্যক্তি ধরছে, আপনি সমুদ্রের মধ্যে যখন সাঁতার কেউ কাটতে যাবে, আর
কেউ যখন আসলে নদীর মধ্যে সাঁতার কাটে তার মধ্যে কিন্তু পার্থক্য আছে, সমুদ্র নদী কিন্তু এক না। তেমন ভাবে কিন্তু বিসিএস এ পড়াটা কিন্তু আসলে এক না, এবং বিসিএস যত বেশি কৌশল হবে তার কিন্তু বিসিএস এ মানে উত্তীর্ণ পসিবিলিটি তার সবচেয়ে বেশি থাকবে। সেভাবে কিন্তু আমাদের কোর্স প্ল্যানটা সাজানো হয়েছে এবং আপনাদের ভাবে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, তো আপনাদের মতামত যদি জানানো থাকে আপনারা জানাতে পারেন। আচ্ছা, আহ দেখতে পাচ্ছি তাহসিন সরকার লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, মোহাম্মদ ইমরান লিখেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা, আনিকা উর্মি লিখেছেন অলওয়েজ গুড। ফারহানা সুমি ভালো ক্লাস, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, ক্লাসে সবাই ভালো লেগেছে। আচ্ছা, তো আমাদের নেক্সট ক্লাস কিন্তু হবে মঙ্গলবার। আমাদের কিন্তু সামনের এই কয়েকদিন কোনো ক্লাস নাই। নেক্সট ক্লাস হবে কিন্তু আমাদের মঙ্গলবার, এবং আমাদের রুটিন কিন্তু ফিক্সড করা, অর্থাৎ আমাদের রুটিন কিন্তু এই মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন আমাদের 6টা ক্লাস হবে টোটাল। প্রথম ক্লাস শুরু হবে হচ্ছে আমাদের রাত 6টা 45, এবং পরবর্তী ক্লাস হবে হচ্ছে রাত 10টা। আর আমাদের শুধুমাত্র শুক্রবারে একটা ক্লাস, শুক্রবারে হচ্ছে ক্লাস হবে শুধুমাত্র রাত 10টা। তো আমাদের কিন্তু টোটাল প্রতি সপ্তাহে আমরা এরকম 7টা ক্লাস আমরা কিন্তু আপনাকে দিয়ে দেবো। তো নেক্সট ক্লাস হবে হচ্ছে মঙ্গলবারে। তো মঙ্গলবার আপনাদের মানে প্রথম ক্লাস মানে রাত 6টা 45-এর প্রথম ক্লাস আমাদের ওই মেইন গ্রুপে হবে। সেই ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।